তাবলিগ জামাতে আবারও অস্থিরতা। রাজধানীর নতুন বাজারে মাওলানা সাদ ও জুবায়েরপন্থীদের সংঘর্ষে আহত বেশ কয়েকজন। পুলিশের হস্তক্ষেপে ৩ ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে। সিলেটে পুলিশ ফাঁড়িতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রাজপথে বিক্ষোভ। বরখাস্ত এসআই আকবর লাপাত্তা। মৃত্যুর আগে পুলিশের মোবাইল থেকেই ফোন করেন রায়হান। রাজধানীতে রাতভর নিপীড়ন বিরোধী পদযাত্রা ও সমাবেশ। ধর্ষণের সর্বোচ্চ সাজা ফাঁসির বিধান রেখে অধ্যাদেশ জারি। ধর্ষকরূপী পশুর হাত থেকে রক্ষা করবে এ আইন, বলেন প্রধানমন্ত্রী। কয়েক স্তরের ডিজিটাল নিরাপত্তার পরও বন্ধ করা যাচ্ছে না এনআইডি জালিয়াতি। শুধু চাকরিচ্যুত নয়, এবার আইনি ব্যবস্থার হুঁশিয়ারি নির্বাচন কমিশনের। ভোরের সময়ে সঙ্গে আছি ফয়সাল মোরশেদ। তাবলিগ জামাতে আবারও দেখা দিয়েছে অস্থিরতা। এবার রাজধানীর নতুন বাজারে মাদ্রাসাতুস মঈনুল ইসলাম মাদ্রাসাটির দখলকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ালেন মাওলানা সাদপন্থী ও জুবায়েরপন্থীরা। এতে দুপক্ষের ২০ থেকে ২৫ জন আহত হন। প্রায় ৩ ঘণ্টা পর বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার রাত ১০টার পর থেকে নতুন বাজারের ঢালিবাড়ি এলাকার এই সড়ক রণক্ষেত্রের রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর মাদ্রাসাতুস মঈনুল ইসলাম নামের মাদ্রাসাটি খুলে দিলে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ হয়। তাবলিগের মাওলানা সাদ ও জুবায়েরপন্থীদের ওই সংঘর্ষ চলে প্রায় ২.৫ ঘণ্টা। মাইকে ঘোষণা দেয়া সাধারণ মানুষও ঘটনাস্থলে উপস্থিত হয়। আশপাশের থানায় কয়েকশো পুলিশের হস্তক্ষেপে রাত ১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সকালবেলা খাওয়াইছে আসছে, তো আমি নামাজ পড়ে যাইতেছি, কিরে আমার খিচুড়ি আছে, এদিকে খাই জানি কেন আমি আর খামো কেন, আমি খাইছি। পরে হয়ে যাইতেছে, তো আমি বুঝতে পারছি আজকে কিছু করবো। মাইকে ঘোষণা করছে, হুজুরে বলছে আমাদের মসজিদে বলে আপনার হামলা হয়েছে। জুবায়েরপন্থীদের দাবি, নিজস্ব মার্কাজ বানানোর লক্ষ্যে পরিকল্পিতভাবে মাদ্রাসা দখলের উদ্দেশ্যেই এই হামলা চালিয়েছে সাদপন্থীরা। ভারতের নিজামুদ্দিনের মাওলানা সাদ সাহেবের অনুসারীরা, যাদেরকে আমরা বাংলাদেশে সাদপন্থী বলি, তারা এই মাদ্রাসায় জঘন্যভাবে হামলা করে ওস্তাদ এবং ছাত্রদেরকে মাদ্রাসা থেকে বাইরে করে দিছে। উপরের মহলের কোনো শক্তি আছে, মদত আছে বিদায়ী আজকে সাহস করছে হামলা করতে, অগশক্তি আইনে হামলা করতে। এই ঘটনায় আহত ২০-২৫ জনের বেশিরভাগই সাদপন্থী। তারা বলছেন, তাবলিগের সভার কথা বলে তাদেরকে এই মাদ্রাসায় আসতে বলা হয়েছিল। পুলিশ বলছে, তদন্ত সাপেক্ষে মামলা দায়ের সহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা তদন্তাধীন ব্যাপার, তো আমরা পুরোপুরি তদন্ত শেষে এরকম মন্তব্য করতে পারবো। তবে এটা সত্যি যে মাওলানা সাদপন্থীরা এখানে এসেছিলেন এবং এসে প্রতিহতের সম্মুখীন হয়েছে। সংঘর্ষের পর ওই এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আহতদের চিকিৎসার জন্য নগরীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। সিলেটে পুলিশ ফাঁড়িতে যুবক নিহতের ঘটনায় প্রধান অভিযুক্ত বন্দরবাজার পুলিশ ফাঁড়ির বরখাস্ত এসআই আকবর হোসেনকে খুঁজে পাচ্ছে না পুলিশ। এই ঘটনার প্রতিবাদে রাজপথে নেমে এসেছেন সিলেটবাসী। হত্যাকারীদের বিচার দাবিতে আজ বিকেলে মানববন্ধন সহ নানা কর্মসূচির ডাক দিয়েছেন এলাকাবাসী। এদিকে পুলিশের কাছ থেকে রায়হান হত্যা মামলার তদন্তভার পিবিআইকে স্থানান্তর করা হয়েছে। মৃত্যুর আগে পুলিশের মোবাইল থেকেই রায়হান ফোন করেন বলে জানা গেছে। খবর শুনি নগরীর রাজপথে নেমে আসেন সিলেটবাসী। তাদের দাবি, নির্যাতনেই রায়হানের মৃত্যুর বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রশাসনের ভিতর থেকে পালিয়ে যায়, এটা অত্যন্ত দৃশ্যতা এবং জনগণের সাথে তামাশা এবং জনগণের সাথে এটা দুকার সামিল। আমরা চাই এই রায়হান হত্যার সুষ্ঠু বিচার হোক। আমরা প্রশাসনকে অনুরোধ জানাবো, যত দ্রুত ওকে গ্রেফতার করুন, গ্রেফতার করে সিলেটকে শান্তই রাখার চেষ্টা করুন। এদিকে আকবরকে খুঁজছে পুলিশ। একই সঙ্গে মামলা পিবিআইকে হস্তান্তর করা হয়েছে। দায়িত্ব অবহেলার জন্যই তাদেরকে সাময়িক বরখাস্ত এবং প্রত্যাহার করা হয়েছে। পিবিআই মনোনীত অফিসার মামলাটি আমাদের কাছ থেকে বুঝে নেবেন, তারপর উনি মামলার কার্য শুরু করবেন। তদন্ত শেষেই যে বা যারাই সম্পৃক্ত থাক তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। গত শনিবার রাতে বাড়ি ফেরেননি রায়হান। রোববার ভোরে অপরিচিত নম্বর থেকে কল দিয়ে রায়হান বলে বন্দরবাজার ফাঁড়িতে তাকে আটকে রাখা হয়েছে। কথা মতো টাকা নিয়ে রায়হানের চাচা সেখানে যাওয়ার পর তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে পুলিশ দাবি করে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে মারা গেছে রায়হান। কিন্তু যে জায়গার কথা পুলিশ বলছে সেখানকার সিসিটিভি ফুটেজ এবং স্থানীয়দের কথায় সত্যতা মেলেনি। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। ধর্ষণে সর্বোচ্চ সাজা ফাঁসির বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের
সংশোধনের অধ্যাদেশ জারি করেছে সরকার। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রপতি শোয়ের পর এই আইনের সংশোধনী গেজেট আকারে প্রকাশ করে আইন মন্ত্রণালয়। আলাদা এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্ষকরূপী পশুর হাত থেকে নারীদের রক্ষা করবে মৃত্যুদণ্ড। সাম্প্রতিক সময়ে কয়েকটি ধর্ষণের ঘটনা জন্ম দিয়েছে ঘৃণা আর প্রতিবাদের আগুনের। রাজপথে নেমে আসেন শিক্ষার্থী সহ বিভিন্ন পেশাজীবীরা। জোরালো কণ্ঠে উচ্চারিত হয় ধর্ষকের সর্বোচ্চ সাজা ফাঁসির দাবি। জনদাবিকে সম্মান জানিয়ে সোমবার মন্ত্রিসভার বৈঠকে আইনের সংশোধনীর যাচাই শেষে আসে চূড়ান্ত সিদ্ধান্ত, ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে শর্তগুলি প্রতিস্থাপিত হবে। সংসদ অধিবেশন না থাকায় এই অধ্যাদেশে মঙ্গলবার দুপুরে সই করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। পরে সেটি পাঠানো হয় আইন মন্ত্রণালয়ে। বিকেল ৩টায় এটিকে গেজেট আকারে প্রকাশ করে মন্ত্রণালয়। বলা হয়, এই অপরাধের সাজায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পরিবর্তে মৃত্যুদণ্ড বা সশ্রম কারাদণ্ড শব্দ যোগ হবে। পরে সংসদে আইনটি পাশ করে নেওয়া হবে। এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই বিষয়ে প্রতিক্রিয়া জানান। ধর্ষণ একটা আমি বলবো যে মানুষ হয়তো পশু হয়ে যায়, সেই জন্যই তাদের মধ্যে এই যে পাশবিকতা, তার ফলে আজকে আমাদের মেয়েরা ক্ষতিগ্রস্ত। সেই জন্য আমরা এই আইনটি সংশোধন করে আমরা এখানে ধর্ষণ করলে সেখানে মৃত্যুদণ্ড, যাবজ্জীবনের সাথে মৃত্যুদণ্ড দিয়ে ইতিমধ্যে আমরা ক্যাবিনেটে সেই আইন পাশ করে দিয়েছি এবং যেহেতু পার্লামেন্ট সেশনে নাই, আমরা এটা অধ্যাদেশ জারি করে দিচ্ছি। কাজেই যে কোনো একটা সমস্যা দেখা দিলে সেটাকে মোকাবেলা করা এবং সেটাকে দূর করা, এটাই আমাদের লক্ষ্য। সরকারের পক্ষ থেকে আশা করা হয়, সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রাখায় ধর্ষণ রোধ করা সম্ভব হবে। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল ও সমাবেশ করেছেন নারীরা। মঙ্গলবার মধ্যরাতে 12 দফা দাবিতে রাজধানী শাহবাগ থেকে শুরু হয় শেকল ভাঙার পদযাত্রা কর্মসূচি। এটি শাহবাগ থেকে সিটি কলেজ, কলাবাগান হয়ে মানিক মে এভিনিউয়ে শেষ হয়। তাদের মূল দাবি, ধর্ষণ ও যৌন সহিংসতার সঙ্গে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সঙ্গে নারীদের ওপর যৌন এবং সামাজিক নিপীড়ন বন্ধ করতে হবে। আমরা নারীরা মার্চ করেছি, আমরা এটাই চেয়েছি, আমরা যেন নিজেদের শেকল নিজেরা ভাঙতে পারি। তনু যে ধর্ষিত হয়েছে সেটার বিচার কিন্তু আমরা এখনো পাইনি। অর্থাৎ এই যে বিচার বিভাগের যে দীর্ঘসূত্রিতা এবং আইনের যে প্রয়োগ, সেটি যদি আসলে আমাদের দেশে ঠিক করা না হয়, তাহলে আসলে এই আইনের শাস্তির মাত্রা বাড়িয়ে কতটুকু লাভবান হতে পারবে সে বিষয়ে আমি কিঞ্চিত সন্দিহান। আমাদের নর্মেটিভভাবে মনে করা হয় যে রাতে ভালো নারীরা ঘর থেকে বেরোয় না। এটা ভালো নারীর ব্যাপার না, এটা নারীর পোশাকের ব্যাপার না, এটা হচ্ছে নারীর প্রতি একটা সহিংসতা। এখানে যেমন আন্দোলন করার প্রয়োজন আছে, যেই মানুষগুলি চুপ করে আছে তাদের বলার প্রয়োজন আছে। তারা যে আজকে মির্জাফর এবং দেশ যে একসময় তাদেরকে প্রশ্ন করবে, সেটাও তাদের মনে করা দরকার। রাজশাহীতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। একই সঙ্গে এই ঘটনায় সালিশি বৈঠকের মীমাংসা না মানায় নির্যাতিতা ও তার মাকে মারধরের অভিযোগ উঠেছে। পরে থানায় মামলা করা হলে ব্যবস্থার আশ্বাস দিয়েছে পুলিশ। বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। গত শুক্রবার রাতে রাজশাহীর কাটাখালী থানাধীন মাদ্রাসা পড়ুয়া নবম শ্রেণীর এক ছাত্রীকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে প্রতিবেশী যুবক শাহিনুর। পরে বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার বিকেলে গ্রাম্য সালিশে অভিযুক্ত শাহিনুরকে 10 বার জুতাপেটা ও 30,000 টাকা জরিমানা করা হয়। তবে বিচার না মানায় নির্যাতিতা ও তার মাকে মারধর করার অভিযোগ ওঠে গ্রামের মাতুব্বরদের বিরুদ্ধে। বিচারে আজকে যে আমাকে তাড়াহুড়া করে মেরেছে, আমার তেমন কাপড় চোপড় ছিঁড়ে ফেলে দিয়েছে, থানাতে আসতে দেয়নি। যিনি দোষী তার শাস্তি চাচ্ছি এবং আমরা তার কঠোর শাস্তি চাচ্ছি। আর যারা মণ্ডলেরা আমাদের বিচারে বসতে হয়েছিল তারা আমাদেরকে মারধর খুবই করে। এ ঘটনায় মঙ্গলবার রাতে কাটাখালী থানায় মামলা করেন নির্যাতিতার মা। অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। তার মায়ের অভিযোগের প্রেক্ষিতে আমরা একটা মামলা রেকর্ড করতেছি 9-1 ধারা, যেটাকে আমরা ধর্ষণের অপরাধ বলি, এবং আমরা এই সংক্রান্ত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব এবং আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রাখছি। ধর্ষণের শিকার ওই ছাত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য ওসিসিতে ভর্তি করা হয়েছে।
অভিযুক্ত শাহিনুর ট্রাক চালক, ঘটনার পর পলাতক রয়েছে সে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এমপি নিক্সন চৌধুরীর বিরুদ্ধে আচরণবিধি ভাঙার অভিযোগ নিয়ে শিগগিরই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। প্রশাসনিক কর্মকর্তাদের গালিগালাজ করার প্রতিবাদ জানিয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনও। এদিকে হেয় করতেই অডিও বিকৃতি করে ফাঁস করার দাবি ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্যের। ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে এমপি নিক্সন চৌধুরীর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে গালিগালাজ করার অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর উঠেছে আলোচনার ঝড়। মঙ্গলবার এ বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার বললেন, আচরণবিধি ভঙ্গের অভিযোগ পেয়েছে নির্বাচন কমিশন, শিগগিরই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যেভাবে আইনের বিধান আছে সেই অনুসারে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব এবং এখানে ব্যক্তি কি এটা আমাদের কাছে মোটেই বিবেচ্য বিষয় নয়, মাত্র তিনি অপরাধী, আইন ভঙ্গ করেছেন, সেভাবে যেটা করার দরকার সেটা অবশ্যই করব। এদিকে এ নিয়ে সংবাদ সম্মেলনে এসে নিক্সন বললেন, অডিও রেকর্ডের কণ্ঠ তার নয়, তাকে হেয় করতেই এডিট করে কথা বসানো হয়েছে। আমার একজন কর্মীকে ম্যাজিস্ট্রেট এবং ডিজিপি দিয়ে ধরে নিয়ে যাওয়া হয়, সেই বিষয়টা তাকে অবগত করার জন্য আমি তাকে ফোন করেছিলাম, কিন্তু বাকি যে অংশ আছে সেই অংশটা কিন্তু সুপার এডিট করা হয়েছে। আমি যদি কোনো আইন ভঙ্গ করে থাকি অবশ্যই আমার বিরুদ্ধে মামলা হবে, কিন্তু আমার একার বিরুদ্ধে মামলা হবে কেন আইন ভঙ্গ করলে? আইন তো ডিসিও ভঙ্গ করছে। সে কি পারে 48 ঘন্টা অতিক্রম না করার আগে টিওনোকে নির্দেশ দিয়ে আমার বাড়িতে পাঠানো? যদি আমার একার বিপক্ষে মামলা হয় তাহলে অবশ্যই ডিসির বিরুদ্ধেও মামলা হবে। এদিকে নিক্সনের আচরণের প্রতিবাদ জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনও। গত 10 অক্টোবর চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ভোট চলার সময় এক কর্মীকে আটক করায় কর্তব্যরত ম্যাজিস্ট্রেটকে টেলিফোনে গালিগালাজ করার অভিযোগ ওঠে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে। পরে ইউএনওকে ফোন করে ক্ষোভ ঝাড়েন তিনি। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। একজন মানুষের জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ দালিলিক প্রমাণ। জাতীয় গুরুত্বপূর্ণ এই কার্ডটি তৈরিতেও জালিয়াতির ঘটনা শিরোনাম হয়েছে বারংবার। তথ্য বলছে, জালিয়াতির মাধ্যমে 2,07,000 মানুষ একাধিক জাতীয় পরিচয়পত্র এবং 927 জন দ্বৈত ভোটার হবার চেষ্টা করেছেন। এবার জড়িতদের শুধু চাকরিচ্যুত নয়, আইনি ব্যবস্থার উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন। সাতিলা শারমিনের রিপোর্ট। নতুন ভোটার আইডি তৈরিতে প্রয়োজনীয় কাগজপত্র সহ 10 আঙ্গুলের ছাপ এবং আইরিশ প্রয়োজন। এসব তথ্য নির্বাচন কমিশনের থানা কার্যালয় থেকে একটি অস্থায়ী সার্ভারে আপলোড হয়। তা স্বয়ংক্রিয়ভাবে কেন্দ্রীয় সার্ভারে থাকা কোনো ছাপের সঙ্গে না মিললেই কেবল জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের পরিচয়পত্রের অনুমোদন দেয়। এরপর প্রিন্ট হয় আইডি কার্ড। সার্বিক এমন নিরাপত্তার পরও এনআইডি তৈরিতে দেশ জুড়ে ঘটেছে জালিয়াতির নানা ঘটনা। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানে গ্রেফতার হয়েছে খোদ ইসির কর্মকর্তা কর্মচারী। নির্বাচন কমিশনের তথ্যে 2009 সাল থেকে 2,07,000 জন একাধিক এনআইডি তৈরির চেষ্টা করেছেন। আর এনআইডি জালিয়াতিতে জড়িত থাকায় 2013 সাল থেকে এ পর্যন্ত 39 নির্বাচন কমিশন কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। এর মধ্যে 30 জনই ডাটা এন্ট্রি অপারেটর। তারা আউটসোর্সিং এর মাধ্যমে ইসিতে কাজ করতেন। এছাড়া 927 জন উদ্দেশ্যমূলকভাবে তথ্য গোপন করে দ্বৈত ভোটার হবার চেষ্টা করেছেন। এবছরের 20 সেপ্টেম্বর ডেটা এন্ট্রি অপারেটরদের নিয়ে একটি অভ্যন্তরীণ বিজ্ঞপ্তি জারি করে ইসি। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ মহাপরিচালক জানান, সার্ভার সহ পুরো প্রক্রিয়া শক্তিশালীতে কাজ চলছে। সেট ফ্রম দ্য অফিস, তখন তারা বাইরে গিয়ে তারা একটা চক্র তৈরি করছে, শুধু চাকরিচ্যুত নয়। এখন আমরা তাদের বিরুদ্ধে মামলা পরিচালনা করব। এদিকে নির্বাচন বিশ্লেষকরা মনে করেন, জালিয়াতির মাধ্যমে জাতীয় পরিচয়পত্র তৈরিতে অবশ্যই ইসির কর্মীদের যোগসাজশ রয়েছে, যা ইসিকেই খুঁজে বের করতে হবে। ডেটা কালেকশন করলাম, কিন্তু ডেটাগুলো সিকিউরিটি নিশ্চিত করা হয়নি। এটা কিন্তু একটা লুপহোল। যারা ডেটা এন্ট্রি করেছেন, যারা কমিশনের ভিতরে কাজ করেছেন, তাদের যোগসাজশে হয়েছে। সুতরাং এইখানে নিজেদের স্টাফদের ইন্টিগ্রিটি নিশ্চিত করতে হবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে আশ্বাস প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার। অত্যন্ত কঠোর অবস্থানে আছি আমরা। যে দরিদ্র থাকবে যে অবস্থানে, তার বিরুদ্ধে যেরকম আইনগত ব্যবস্থা আছে সেগুলি নেওয়া হবে। জালিয়াতির ঘটনায় তদন্ত কমিটির রিপোর্ট হাতে পেলেই সার্বিক ব্যবস্থা গ্রহণ করবে নির্বাচন কমিশন বলেও জানান তিনি। সাতিলা শারমিন, সময় সংবাদ,
ঢাকা। করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এদিকে স্ত্রী সহ হাসপাতালে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলামও। কোভিড পজিটিভ ডিএনসিসির আরও 7 জন কর্মকর্তা। করোনায় আক্রান্তের খবর নিশ্চিত হওয়ার দুদিন পর হাসপাতালে ভর্তি হলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। মঙ্গলবার বিকেল 3:30 নাগাদ স্ত্রী ডাক্তার শায়লা শাগুপ্তা ইসলাম সহ হাসপাতালে যান মেয়র। ডিএনসিসির মেয়র ও তার স্ত্রী অসুস্থ বোধ করলে রোববার সকালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। রাতে পরীক্ষার ফল পজিটিভ আসে। এরপর তারা নিজ বাসাতেই আইসোলেশনে ছিলেন। হাসপাতাল সূত্রে জানা যায়, আতিকুল ইসলামের শারীরিক অবস্থা নিয়ে আপাতত শঙ্কার কিছু না থাকলেও তার স্ত্রীর সিটি স্ক্যানের রিপোর্টে কিছুটা অসঙ্গতি লক্ষ্য করা গেছে। তাছাড়া ব্যক্তিগত সহকারী রিশাদ মোর্শেদের ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে বলেও জানা গেছে। তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হতে হলে আরও কিছু সময়ের প্রয়োজন বলে জানিয়েছেন হাসপাতাল পরিচালক। দুপুরে উনি এসেছেন 3:31 উনি হসপিটালে এসে ভর্তি হয়েছেন। আপাতত দৃষ্টিতে উনি ভালো আছেন, ওনার মনোবল আছে। তবে আমরা এখন ডিটেইল ইনভেস্টিগেশন গুলো করছি। ইনভেস্টিগেশন গুলো রিপোর্ট গুলো আমাদের হাতে এসে ফেলে আমরা হয়তো আরো তখন বিস্তারিত ভাবে ওনার অবস্থাটা জানতে পারবো। ঢাকা উত্তরের সিইও, গণসংযোগ কর্মকর্তা সহ মোট 8 জন এখন করোনায় আক্রান্ত। এদিকে একই দিন করোনায় আক্রান্ত হয়ে সিএমএইচে ভর্তি হয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তবে তার শারীরিক অবস্থা ভালো বলে জানা গেছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। পাসপোর্টের কাজে ঢাকায় এসে দালালের হাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রের প্রাণ যাওয়ার দাবি পরিবারের। সোমবার হাতিরঝিলে আজিজুল ইসলাম মেহেদির লাশ পাওয়া যায়। পুলিশ বলছে তদন্তে বেরিয়ে আসবে হত্যার প্রকৃত কারণ। সোমবার ভোরে রাজধানীর হাতিরঝিল থেকে এক তরুণের পলিথিনে মোড়ানো মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সঙ্গে থাকা কাগজপত্রের ভিত্তিতে পুলিশ খবর দিলে চট্টগ্রাম থেকে এসে লাশ শনাক্ত করেন স্বজনেরা। স্বজনরা জানান, চট্টগ্রামের সন্দীপের ছেলে আজিজুল ইসলাম মেহেদি চট্টগ্রামের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির মাস্টার্সের শিক্ষার্থী। শনিবার বিকেলে ঢাকায় আসেন তিনি, ওঠেন এক বন্ধুর বাসায়। রোববার ভোরেই বেরিয়ে পড়েন। এরপর থেকেই বন্ধ পাওয়া যায় মোবাইল ফোন। পাসপোর্ট সংক্রান্ত কোনো বিষয়ে সে হয়তো কাউকে টাকা পয়সা দিয়েছিল, ওরা মনে হয় কাজ করতে পারেনি, হয়তো হয়তো টাকার জন্য চাপ দিচ্ছিল ওদেরকে, তার ফলে টাকা দিতে না পেরে হয়তো এরা এই ঘটনা ঘটিয়েছে বলে আমাদের প্রাথমিকভাবে সন্দেহ। আহসান নামে এক বন্ধুর বাসায় উঠছে, ধারণা করা যাচ্ছে যে যার মাধ্যমে কাজটা যাকে দিয়েছে সে আহসানের পরিচিত। আমরা তাকে কয়েকবার টেস্ট করার চেষ্টা করছি ফোন দিয়ে, সে ফোন ধরতেছে না। আমরা চাইতেছি এটা উদ্ঘাটন হয়ে যেন এটা দায়ী যেন উপযুক্ত শাস্তি হয়। পুলিশ জানায় তদন্তেই বেরিয়ে আসবে হত্যার কারণ। লাশটা রিকভারি করার পরে আমরা এটা আইনগতভাবে ব্যবস্থা নিই, যেটা আমরা পুলিশ বাদী হয়ে মামলা নিই। এটার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ আমরা করব, তদন্ত শুরু করে দেব। এদিকে রাজধানীর হাজারীবাগে স্ত্রী ও 3 সন্তানের বিরুদ্ধে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। ছুরিকাঘাতে জখম এ ব্যক্তিকে ঢাকা মেডিকেলে আনার পর মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পারিবারিক কলহের জেরেই এ হত্যাকাণ্ড বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্ত্রী ও সন্তানেরা পলাতক রয়েছেন। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। পরিবার ও আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ সহ টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ দাসের করা সবগুলো আবেদনই খারিজ করে দিয়েছেন আদালত। জঙ্গি ও দুর্ধর্ষ আসামিদের এসব সুযোগের বাইরে রাখার নিয়ম থাকায় মহানগর দায়রা জজ মোহাম্মদ আশফাকুর রহমান শুনানি শেষে আবেদনগুলো খারিজ করে দেন। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। টেকনাফের বরখাস্তকৃত ওসি প্রদীপ দাসকে আদালতে আনা মানেই আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। দুপুরে পুলিশের কড়া পাহারায় প্রদীপ দাসকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে নিয়ে আসা হয় আদালত ভবনে। শুরুতে স্বজন এবং আইনজীবীদের সাথে সাক্ষাতের আবেদন খারিজ করে আদালত। পরবর্তীতে কারাগার থেকে মোবাইলে কথা বলার আবেদনও নাকচ করা হয়। তৃতীয় দফায় আবেদন জানানো হয় কারাগারের বাইরে উন্নত চিকিৎসার। আদালত সে আবেদনও নাকচ করে জেল কোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। মাননীয় আদালত একটি আদেশ দিয়ে এই কথাটা বললেন, তিনি বেশ কিছু মামলায় তাকে শোন অ্যারেস্ট করা হয়েছে। সেই ক্ষেত্রে তিনি বলেছেন যে এই আবেদনটা মঞ্জুর করা গেল না। আমরা একই সাথে আরেকটি আবেদন করেছিলাম
যে আসামি আর্থ্রাইটিসে কষ্ট পাচ্ছে। পরিবারের সাথে সাক্ষাতের জন্য আগের দেওয়া আদেশ পরিবর্তনে আসামি পক্ষের অভিযোগের জবাবে সরকার পক্ষের দাবি জঙ্গি, দুর্দর্শ সন্ত্রাসী এবং দাগী আসামিদের এই সুযোগের বাইরে রাখা হয়েছে। ওনারা নিবেদন করেছেন, মাননীয় আদালত আমাদের পক্ষে আমরা শুনানি করেছি, আদালত শুনে এসেছে, আসামি পক্ষে আমাদের নামঞ্জুর করেছেন। এদিকে মঙ্গলবার দুদকের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও প্রতিবেদন জমা দেওয়া হয়নি। স্ত্রী চুমকি কারণের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত 23শে আগস্ট দুদকের দায়েরকৃত মামলায় ওসি প্রদীপকেও আসামি করা হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মা ইলিশ রক্ষায় আগামী 22 দিনের জন্য বন্ধ হলো সব ধরনের মাছ শিকার। মঙ্গলবার রাত 12টা থেকে নিষেধাজ্ঞা কার্যকর হয়। ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতেই এই নিষেধাজ্ঞা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মূলত আশ্বিনের ভরা পূর্ণিমায় 70 থেকে 80 ভাগ মা ইলিশ গভীর সাগর ছেড়ে নদীর মিঠা পানিতে ডিম ছাড়তে আসে। এ অবস্থায় ইলিশের প্রজনন রক্ষায় প্রতি বছর এই সময়ে 22 দিনের জন্য মাছ শিকারে বিধিনিষেধ দেয় সরকার। এ সময় পুলিশ, কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে যৌথ অভিযান চলবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজারের বাঘখালী নদীর মোহনা এলাকায় আছেন সহকর্মী সুজা উদ্দিন রুবেল। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রুবেল, মা ইলিশ রক্ষায় আজ থেকে আগামী 4 নভেম্বর পর্যন্ত সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা জারি করেছে সরকার, যার কারণে কিন্তু ইতিমধ্যে কক্সবাজার উপকূলে প্রায় 6000-এর অধিক মাছ ধরার ট্রলার কক্সবাজার উপকূলে ফিরে এসেছে। আমরা এখন যেখানে অবস্থান করছি এখানে বিপুল পরিমাণ যে ট্রলার রয়েছে সেই ট্রলারগুলো কিন্তু উপকূলে যে ফিরে এসেছে তারই একটি দৃশ্য আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। আমরা যারা জেলেরা রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছে যে 22 দিন যে মা ইলিশ রক্ষায় যে নিষেধাজ্ঞা সরকারের, সেই নিষেধাজ্ঞা মান্য করে তারা কক্সবাজার উপকূলে ফিরে এসেছে। তারা আগামী 22 দিন কোনো ধরনের মাছ শিকার করবেন না বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা বেশ কয়েকজন জেলের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি বারবার বলছে যে মা ইলিশ রক্ষার ক্ষেত্রে তারা যেমন ভূমিকা রাখছে ঠিক তেমনি সাগরে যেন কোনো বিদেশি ট্রলার এসে যে মাছ শিকার করতে না পারে এই বন্ধের সময়, সেটিও যাতে নজরদারিতে রাখে, সেটি যাতে সরকার যথাযথ পদক্ষেপ নেয় সেই বিষয়টি বারবার বলে আসছেন। এছাড়াও যে 22 দিন বন্ধ থাকবে, তারা এখন ট্রলারে অবস্থান করছেন, ট্রলারে আগামী 22 দিন আরও অবস্থান করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো সেই ক্ষেত্রে তাদের যে এই সময়টাতে নানা ধরনের দুর্ভোগ পোহাতে হয়, যাতে দুর্ভোগ পোহাতে না হয় সেজন্য সরকার নির্ধারিত যে সহায়তা তাদের কাছে পৌঁছে দেওয়ার কথা সেটি যাতে দ্রুত সময়ের মধ্যে পৌঁছানো হয় সেটিও তারা বারবার বলে আসছেন। গত কয়েক বছর ধরে যে বন্ধের সময় তারা নানা ধরনের ভোগান্তি পুহিয়েছেন, কিন্তু এই সময়টায় তাদের কোনো সাহায্য সহযোগিতা অনেকে পেলে আবার অনেকে পায়নি বলে নানা ধরনের অভিযোগ উঠত। এবছর যাতে এই ধরনের কোনো ধরনের ঘটনা না ঘটে তার জন্য তারা সরকারের পদক্ষেপ কামনা করেছেন। আমরা জেলেরা এখন দেখতে পাচ্ছেন, জেলেরা এখন ট্রলারে বেকার সময় পার করছেন। তারা বলছেন যে মা ইলিশ রক্ষায় তারা যে কালকে থেকে চলে এসছেন এবং এখন পর্যন্ত তারা ঘাটে আছেন। অপরদিকে আমরা কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি যে বিষয়টি বলছে গত 1 সপ্তাহ ধরে যে 22 দিন বন্ধ থাকবে সেটির প্রচারণা কিন্তু তারা চালিয়েছেন। তারা প্রতিটি উপজেলায় কক্সবাজারের উখিয়া, টেকনাফ, কুতুবদিয়া, মহেশখালী, চকরিয়া, রামু সব উপকূলেই তারা কিন্তু তাদের যে 8জন মৎস্য কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এই প্রচারণাগুলো চালিয়েছেন। তারা বলেছেন যে যাতে মা ইলিশ রক্ষার ক্ষেত্রে যারা জেলেরা রয়েছেন তারা যাতে সাগরে না যায় এবং এই নিষেধাজ্ঞা যাতে মান্য করে সেটির বিষয়ে তারা গত 7 দিন ধরে প্রচারণা চালিয়েছেন উপকূলে। এখন তিনি আরও যে বিষয়টি বলছে যে আজকে থেকে অভিযান শুরু হবে। তারা সরকার যে কক্সবাজার সহ 8টি উপজেলায় যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে যাতে মা ইলিশ কিংবা কোনো ধরনের ইলিশ আহরণ, বিপণন, পরিবহন কিংবা ক্রয় বিক্রয় এ ধরনের কোনো যদি কার্যক্রম দেখে তাহলে সাথে সাথে তারা যারা এসবের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। তো আজকে এই পর্যন্ত কিন্তু এখনো পর্যন্ত আমরা সকালে যেখানে অবস্থান করছি এখানে কোনো ধরনের অভিযান এখনো পর্যন্ত চোখে পড়েনি। তবে এটি গত
যে আজকে থেকে যে মাছ ধরা নিষেধাজ্ঞা জারি করেছে সেটি আগামী 22 দিন পর্যন্ত তারা অভিযান চালাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা এখন অবস্থান করছি যে পয়েন্টটিতে, সেটি হচ্ছে বাকখালী নদীর মোহনার 6 নম্বর ঘাট এলাকায়। এই ঘাট ছাড়াও আরও যে নাজিরা টেক, মাঝিরঘাট সহ অন্যান্য এলাকায় প্রায় লক্ষাধিক জেলে এখন কক্সবাজার উপকূলে ফিরে এসেছেন এই মা ইলিশ রক্ষার কারণে। তারা আগামী 22 দিন মাছ শিকার করবেন না। আমরা শুধু এই স্থানে নয়, আরও যে মহেশখালী আছে, মহেশখালী ছাড়াও যে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে প্রায় বিপুল পরিমাণ ছোট ছোট মাছ ধরার ট্রলার রয়েছে, সেগুলোও কিন্তু ফেরত এসেছে। আমরা যাদের জেলেদের সাথে কথা বলেছি, যারা জেলেরা বলেছেন যে বড় বড় ট্রলারগুলো রয়েছে, সে বড় ট্রলারগুলোতে প্রায় 15 থেকে 21 জন মতো জেলে মাছ শিকার করতে যান। তারা 15 থেকে 21 দিন পর্যন্ত মাছ শিকার করেন। অন্যদিকে মাঝারি সাইজের যে ট্রলারগুলো রয়েছে সেখানে 10 থেকে 15 জন জেলে থাকেন, তারাও 5 থেকে 7 দিনের জন্য মাছ শিকার করতে যান। আবার যে ছোট ট্রলারগুলো রয়েছে সেগুলো একদিনের জন্য মাছ শিকার করতে যান, যেখানে 10 থেকে 12 জন পর্যন্ত জেলে রয়েছে। তারা সবাই এখন মা ইলিশ রক্ষার ক্ষেত্রে যে সরকারি যে নির্দেশ, সেই নির্দেশ মেনে কিন্তু উপকূলে ফিরে এসেছেন। তারা বারবার যে বিষয়টি বলছে, সরকার যেহেতু নির্দেশনা দিয়েছে, তারাও সেহেতু মা ইলিশ রক্ষার ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং এই ভূমিকা রাখার জন্য কিন্তু তারা উপকূলে ফেরত এসেছেন। অপরদিকে যে আমরা দেখতে পেয়েছি বাকখালী নদীর মোহনা সহ বঙ্গোপসাগরের বেশ কিছু পয়েন্টে কিন্তু কোস্টগার্ড, নৌবাহিনী তারা অবস্থান নিয়েছে এবং কোনো ধরনের ট্রলার কিন্তু এখান থেকে বের হলে সাথে সাথে তাদেরকে আটকানোর জন্য কোস্টগার্ড এবং নৌবাহিনী দায়িত্ব পালন করবেন আজ থেকে। আমরা জেলা মৎস্য কর্মকর্তা আরও যে বিষয়টি বলছে যে এই সময়টাতে যে 22 দিন সরকার বন্ধ দিয়েছে, এই বন্ধের সময় যাতে কোনো ট্রলার সাগরে যেতে না পারে সেজন্য তারা যথাযথ ব্যবস্থা নিয়েছে। এই জন্য জেলা প্রশাসক কার্যালয়ে তারা যৌথভাবে মিটিং করছে এবং মিটিংয়ে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সেসব সিদ্ধান্ত কিন্তু তারা জেলেদেরকে মানার জন্য নানা ধরনের নির্দেশনা দিয়েছেন। তো ফয়সাল, এই ছিল আমার কাছে কক্সবাজার উপকূল থেকে সবশেষ। সহকর্মী সুজাউদ্দিন রুবেল সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন কক্সবাজারের বাকখালী নদীর মোহনা এলাকা থেকে। মুন্সিগঞ্জের ধলাগাঁও বাজার জমে উঠেছে তাজা ও ফরমালিন মুক্ত সবজির বেচা কেনায়। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছে তার কাছে। উজ্জ্বল। ফয়সাল, এই মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী ধলাগাঁও বাজারে কিন্তু ভোরের আলো ফোটার আগে থেকেই হাক ডাকে বিক্রি হচ্ছে সমানের সবজি। এই অঞ্চলটা ব্যাপক আকারে সবজি চাষাবাদ হয়। এই সবজিগুলো কিন্তু কৃষকরা সরাসরি এই হাটে নিয়ে এসছেন এবং এখান থেকে কিন্তু বিভিন্ন অঞ্চলে নারায়ণগঞ্জ, ঢাকা সহ বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা এসছেন। তারা কিন্তু এই হাটের থেকে ফ্রেশ, ফরমালিন মুক্ত এবং কীটনাশক বিহীন ফ্রেশ সবজি কিনে নিয়ে যাচ্ছেন এবং আপনারা দেখছেন যে ভাবে ভিড়, এবং এই ভিড়ের মধ্যে কিন্তু এই আশেপাশে পুরো রাস্তা বন্ধ হওয়ার মতো অবস্থা এবং এই রাস্তার আশপাশ দিয়ে দুপাশে কিন্তু শত শত দোকান এবং যারা নাকি কৃষক সরাসরি এখানে নিয়ে এসছেন এবং কপি, সাজনা, মূলা, তারপর এই যে পালং শাক, এই বিভিন্ন পর্যায়ের যে ফ্রেশ সবজি, লাউ, বৃষ্টি কুমড়া এবং লাউ শাক, লাল শাক, এগুলোতে কিন্তু মিলন মেলা হয়ে গেছে এখানে। এবং এইখানে শুধু পাইকারি নন, এখানকার স্থানীয় যারা শৌখিন ক্রেতা তারা কিন্তু ভোরবেলা এখানে আসছেন এই সবজি কেনার জন্য এবং ট্রাক দেখছেন পিছনে, ট্রাকে কিন্তু এই সবজি ভরে নিয়ে যাবেন নারায়ণগঞ্জ, ঢাকা, মিরকাদিম সব বিভিন্ন এলাকাতে। এবং এখানকার কৃষকরা যেটা বলছেন যে এই কীটনাশক বিহীন এবং জৈব সারে তারা যে এই চাষাবাদ করছেন, এই চাষাবাদ করবার কারণে তাদের খরচ একটু বেশি পড়ছে,
তারপরেও কিন্তু তারা সুলভ মূল্যে এখানে বিক্রি করার চেষ্টা করছেন। এবং এই অঞ্চলটি হচ্ছে প্রাচীন বাংলার রাজধানী রামপাল। এই রামপালকে ঘিরে প্রায় 60 বছরেরও বেশি সময় ধরে কিন্তু এখানে এই হাটটি বসে নিয়মিত প্রতিদিন। এই ফজরের আজানের পর থেকেই ভোরের আলো যখন না ফোটে তখনই কিন্তু এই বাজার মিলে যায় এবং কৃষকরা তাদের বাড়ির আঙিনা এবং বিভিন্ন জমিতে, যে উঁচু জমি, এই অঞ্চলটা উঁচু এবং পানের বরজ আছে, সেখানে এইসব কিন্তু সবজি হয়। সেই সবজিগুলো তারা এখানে ভোরবেলায় নিয়ে এসে বিক্রি করে আবার তারা বাজার সদাই করে বা জমির বিভিন্ন জিনিসপত্র নিয়ে তারপরে বাড়ি ফিরেন। কিন্তু এই সবজি কিন্তু শুধু এই বাংলাদেশের বিভিন্ন হাট বাজারে নয়, এখানকার সবজি ইউরোপ সহ পৃথিবীর অনেক দেশে কিন্তু রপ্তানি করা হয় এবং এই কারণেই কিন্তু এখানকার কদর অনেক বেশি। স্থানীয় কৃষি বিভাগ যেটা বলছেন আমাদের, যে এই মাটি, আবহাওয়া, নানা কারণে এখানকার সবজি আবাদটা পর্যাপ্ত ভালো এবং মানে সুস্বাদু হয় এবং সে কারণে কিন্তু বিদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে এই অর্ডার আসে এই সবজির জন্য। এবং ছোট ছোট লাউ, জালি কুমড়া এবং করলা এগুলো কিন্তু বেশি বিদেশে রপ্তানি হচ্ছে বলে আমাদেরকে স্থানীয় আড়তদাররা জানিয়েছেন। এবং এটি প্রাচীন বাজার সত্ত্বেও কিন্তু রাস্তার উপর, এটির উপর দিয়ে কিন্তু রিকাবি বাজার, দিঘির পাড় সড়ক চলে গেছে এবং এই বাজার দিয়ে কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ বাস এবং নানা রকম যানবাহন চলাচল করে। কিন্তু এই হাটটিকে কেন্দ্র করে পুরো রাস্তা বন্ধ হয়ে যায়, যার কারণে সমস্যা হয়। কিন্তু এই বাজারে মানুষের দাবি হচ্ছে যে পাশেই কিন্তু পর্যাপ্ত সরকারি অনেক জায়গা আছে, সেখানে যদি হাটটি স্থানান্তর করা যায় তাহলে কিন্তু মানুষের কষ্ট কমে যায় এবং দুর্ঘটনার প্রবণতা কমে যায়। এবং এই হাটের যে ঐতিহ্য সেটি হচ্ছে ফজরের পরে যে এই হাটটি বসে এবং এখানে যে পাইকারি বেচা কিনা হয়, এরপরে কিন্তু আবার এখানে খুচরা বাজার বসে যায়। এই খুচরা বাজারে কিন্তু প্রচুর এই সবজি আবার খুচরা বিক্রি হয়। যেই সবজি এখান থেকে 20 টাকা কেজি দরে কেনা হলো, সেটি কিন্তু আবার খুচরা বাজারে 25-30 টাকায় বিক্রি হচ্ছে। আবার এখানে এই সবজি হাটের পরে কিন্তু নানা রকমের মাছ নিয়েও এখানে পসরা বসে এবং এই ধলাগাঁও বাজারটি কিন্তু 24 ঘন্টা খোলা থাকে। এই বাজারের এই ঐতিহ্য হচ্ছে সেইটি এবং এই পুরো জেলার একটা গুরুত্বপূর্ণ সবজির হাট হিসাবে, বৃহৎ হাট হিসাবে এটা সুপরিচিত। এবং এই হাটের যেসব আড়তদার আছেন তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা বলছেন যে এই হাটের যে ঐতিহ্য সেটিকে ধরে রাখবার জন্য এখানকার কৃষকের যেই চাহিদা এবং এই পর্যাপ্ত এই সবজিকে আরো প্রসারিত করবার জন্য স্থানীয় কৃষি বিভাগকে আরো বেশি যত্নবান হওয়া দরকার। পাশাপাশি তারা বলছেন যে কৃষকদের প্রণোদনা দরকার, কারণ হচ্ছে 3 থেকে 4 বারে বন্যায় কৃষক অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারপরেও কিন্তু তারা এই ঘুরে দাঁড়াবার চেষ্টা করছেন। তারা জমিতে বিভিন্ন ধরনের সবজি আবাদ করছেন এবং এই যে উপকরণ তারা সহজলভ্য এখন পাচ্ছেন। তারপরে কিন্তু তারা যারা কফি চাষি তারা বলছিলেন যে বিদেশ থেকে তাদের বিদেশি এই বীজ ক্রয় করতে হচ্ছে এবং এই বিদেশি বীজের দাম অনেক বেশি। এগুলো যদি সুলভে আমদানি করা যেত তাহলে তারা অনেক সস্তায় কফি বিক্রি করতে পারতেন। কিন্তু দেশি যে চারাগুলো আছে সেগুলো তারা রোপণ করেন, কিন্তু তার থেকে কিন্তু বিদেশি চারায় ভালো কফি হচ্ছে বলে তারা বলতেন। যে বাঁধাকপি, পাতাকপি প্রচুর এই অঞ্চলে চাষাবাদ হয়ে থাকে এবং পানের বরজের ভিতরে পটল থেকে শুরু করে শসা এবং 12 জাতের কাঁচামরিচ এগুলো কিন্তু ব্যাপক এখানে আবাদ হচ্ছে। এবং তারা বলছেন যে এই অঞ্চলে প্রচুর পানের বরজ আছে, সেখান থেকে কিন্তু 12 মাস সবজি আসে। এবং কালা বেগুন, এই কালা বেগুনের কিন্তু প্রচুর বাগান এখানে আছে, চাষিরা সেগুলো কিন্তু ভরপুর এখানে নিয়ে আসছেন টাঙ্গারিতে করে। এবং তারা একটু পরপরই আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু বাজারে নানা রকমের সবজি প্রবেশ করছে। এবং এই যে ফ্রেশ সবজি, এটি এই ঐতিহ্য বিক্রমপুরের সেই সবজি বাজারের যে ক্রেতা বিক্রেতার যে এরকম ভিড় এবং হাট ডাকে বিক্রি হচ্ছে, এই ছিল এখানকার সর্বশেষ। ফয়সাল। সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন মুন্সিগঞ্জের ধলাগাঁও বাজার থেকে। হঠাৎ করেই অস্বাভাবিকভাবে বেড়েছে আলুর দাম। উৎপাদনের শীর্ষ জেলা মুন্সিগঞ্জের 66টি হিমাগারে পর্যাপ্ত আলু সংরক্ষিত আছে। তারপরও বন্যায় সবজির দাম বাড়তে থাকার কথা বলে সিন্ডিকেট করে বাড়ানো হয়েছে দাম। বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। আলু উৎপাদনে শীর্ষ জেলা মুন্সিগঞ্জে এবার বাম্পার ফলন হয়েছে, সংরক্ষণও হয়েছে যথাযথ।
হিমাগারগুলোতে আলুর কোনো রকম ক্ষতি হয়নি, তারপরও এই দাম বৃদ্ধি। আলুর বাজার এখন এক শ্রেণীর ব্যাপারীর নিয়ন্ত্রণে। সংরক্ষণকারী হিমাগারে এসেও আলু বিক্রি করতে পারছেন না। এটা সিন্ডিকেটের কারসাজি বলে মনে করছেন সাধারণ ক্রেতারা। যারা আলু চাষ করে এরা এত দাম বাড়ানোর পক্ষে সম্ভব না। এটা সিন্ডিকেট হয়েছে, বিভিন্ন ব্যবসায়ী আলু রাইখা সিন্ডিকেট করে বেশি দামে বিক্রি হয়। 35 টাকা কেরা নিবে বা কে কিনবে এরকম কোনো লোক খুঁজে পাইতেছি না। হ্যাঁ, লোক নেই। এখন আমার তো বিপদ। হ্যাঁ, আমি বিক্রি করতে পারলে মনে করেন যে আমার মুক্তি পাইতাম। জেলায় এবার প্রায় 37,500 হেক্টর জমিতে 13 লাখ মেট্রিক টনেরও বেশি আলু উৎপাদন হয়েছে। সংরক্ষিত আলুর বেশিরভাগের মালিক এখন মধ্যস্বত্বভোগী। আলু কৃষকের যদি নষ্ট হয়ে যায়, ওই তার ড্যামারেজ দেওয়ার জন্য তারা এই আলুটা শুধু কিনে। হিমাগার মালিকরা কখনো আলু স্টোরে রাখে না। সবজির যেহেতু মূল্য উচ্চ, সেই সুযোগে আমাদের এক শ্রেণীর ব্যবসায়ী আলু উচ্চ মূল্য দিচ্ছে। আসলে এটা কোনো যৌক্তিকতা নেই, কারণ আমাদের আলু কোল্ড স্টোরেজগুলোতে পর্যাপ্ত আলু মজুদ ছিল। জেলার হিমাগারগুলোতে পাইকারি আলু 35 থেকে 38 টাকা আর খুচরা বাজারে 46 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। চিংড়ির প্রধান খাদ্য শামুক। বাগেরহাটের ফকিরহাটে জমে উঠেছে শত শত বস্তা ভর্তি শামুকের বেচাকেনা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আলী আকবর টুটুল। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। টুটুল। হ্যাঁ ফয়সাল, ধন্যবাদ আপনাকে। আমি এখন আছি বাগেরহাটের ফকিরহাটের ফলতিতা এলাকায়, এবং এখানে চিংড়ি প্রধান যে বাগেরহাটের এবং ফলতিতা এলাকাটা এবং ফকিরহাটের সবচেয়ে বেশি গলদা চিংড়ি চাষ এখানে হয়, এবং এখানে চিংড়ির যে প্রধান খাদ্য হিসেবে এবং এখানে এই অঞ্চলের চাষিরা কিন্তু শামুক ব্যবহার করেন, কারণ মানসম্পন্ন খাবার না পাওয়ার কারণে এরা কিন্তু এই শামুক ব্যবহার করে থাকেন। আমরা আপনাদেরকে জানা যাচ্ছি যে এই অঞ্চলে দুটো মাছের খাবারের উৎপাদন প্রতিষ্ঠান রয়েছে। এই উৎপাদন খাবার প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে এরা কিন্তু মানসম্পন্ন খাবার পাচ্ছেন না, আমরা যেমনটা জানিয়েছি, এবং এই কারণেই এরা এই শামুকগুলো এখানে বিক্রি করে এবং এই শামুকটা ভেঙে এবং এটাকে মাছের জন্য খাবার হিসেবে উপযুক্ত খাবার হিসেবে দেয়। কারণ এরা বলছেন যে এই মানসম্পন্ন খাবারের না থাকার কারণে এই চিংড়ি মাছের এই শামুক ব্যবহারের ক্ষেত্রে তারা মাছটা ভালোভাবে এবং মোটা তাজা হয় এবং এই মাছের মান ভালো থাকে। এ কারণেই ওনারা এই শামুকটা বেছে নিয়েছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে শামুক এবং বাগেরহাটের ফলতিতা এই সবচেয়ে বড় হাট। এখানে প্রায় প্রতিদিন প্রায় 1 থেকে 1,500 বস্তা শামুক বিক্রি হয়, এবং এটা বাগেরহাটের এই বাজারটাকে সিলেট, মাদারীপুর এবং ট্যাঙ্কেরহাট বিভিন্ন এলাকা থেকে এখানে শামুক নিয়ে আসেন, এবং সকাল থেকেই কিন্তু এই শামুকগুলো এবং আলো ফোটার সাথে সাথেই কিন্তু বিক্রি শুরু হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে নারীরা এখানে কিন্তু এই শামুক ভেঙে তারা কিন্তু জীবন জীবিকা নির্বাহ করে। এবং আমি এখানে যে আছি আপনাকে একটু জানিয়ে রাখি যে আমার পাশে আছে যে আমি একটু ওনার কাছে যাচ্ছি যে আসলে উনি একজন চিংড়ি ব্যবসায়ী এবং উনি কেন এই শামুকটা ব্যবহার করেন আমি তার কাছে একটু জানতে চাচ্ছি যে আপনি কেন। দুঃখিত, আমি একজন চাষি, চিংড়ি চাষি। আমরা মানসম্মত খাবার বাজারে পাই না, যার কারণে এই শামুকটা খুবই উন্নত মানের এবং মাছ খুব বড়ে, এই কারণে আমরা শামুক ব্যবহার করি। আচ্ছা, আপনারা তো একজন ক্রেতা, আপনারা কেন এই শামুকগুলো এবং কেনার জন্য আসেন এবং এখানে কি দামে ক্রয় করেন? আসলে খাবারের মানটার কারণে বলছেন, এটা একটু বলবেন যে আসলে। আসসালামু আলাইকুম। আমরা এই ফলতিতা বাজারে শামুক কেনা বেচা করি, কারণটা হচ্ছে আমাদের এলাকায় বাগেরহাট এলাকাটাই গেটস এলাকা। এইখানে উন্নত মানের বা মানসম্মত যে কোনো ফিড বা অন্য যে খাবারগুলো আছে সেই খাবারে ভালো মানসম্মত খাবার নয়। যেহেতু আমাদের ন্যাচারাল খাবার এই শামুকটা খেয়ে আমাদের মাছটা ভালো গ্রোথ হয় এবং এই মাছের যে ধরনের কালার হয় তাতে আমরা বৈদেশিক বাজারে শামুক খাওয়ানো মাছগুলো ভালো দামে বিক্রি করতে পারি, তাতে আমরা লাভবান হই। আচ্ছা ফয়সাল, আপনি শুনছিলেন যে আসলে বৈদেশিক বাজারে যে অর্থনৈতিক অর্জনের জন্য যে বড় একটা সাপোর্ট এই চিংড়ি, এবং এই চিংড়ির ক্ষেত্রেই কিন্তু মানসম্পন্ন ধরে রাখার জন্য এবং চিংড়ি চাষিরা কিন্তু এই যুগ ধরে এই অঞ্চলে কিন্তু চিংড়ির জন্য একটা প্রধান বাজার রয়েছে চিংড়ির, আর সেই জায়গাটায় কিন্তু তারা এই খাদ্য সামগ্রী এখানে এই শামুক হিসেবে ব্যবহার করে। আপনি দেখতে পাচ্ছেন যে নারীরা এখানে যে কাজ করছেন যে নারীরা, এবং তারা কিন্তু প্রতিদিন এখান থেকে প্রতি বস্তায় 60 থেকে 70 টাকা তারা শামুক ভেঙে
ভেঙে তারা আয় করেন। এবং এই অঞ্চলের অনেকেই আমাদের কাছে বলছেন, যারা এই যে একেবারে প্রত্যন্ত গ্রামে যে নারীরা প্রতিদিন সকালবেলা আসেন, তারা বললেন যে আমাদের আয় উপার্জনের এই একটাই মাধ্যম, এবং প্রতিদিন প্রায় 4 থেকে 5 বস্তা ওনারা এই শামুক ভেঙে এবং তারা কিন্তু এই ব্যবহার করছেন এই চিংড়ি চাষিদের কাছ থেকে। এবং আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে বাগেরহাটের চিংড়ি চাষিরা যে এখানে রয়েছেন, অনেকে তার সাথে আমরা কথা বলেছি, তারা একটা জিনিসই বলছেন যে আসলে আমাদের এই অঞ্চলটা চিংড়ি চাষের জন্য প্রধান, কিন্তু এখানে আমরা সঠিকভাবে এবং মানসম্পন্ন কোনো খাবার পাচ্ছি না। সে কারণেই কিন্তু এই চিংড়ি চাষের জন্য এবং খাবারের জন্য চিংড়ির প্রধান খাবার হিসেবে তারা এই শামুকটা ব্যবহার করছেন। আমি ব্যবসায়ীদের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু প্রতিদিন এখানে প্রায় যে শত শত এবং যে চিংড়ি শামুক নিয়ে আসেন এবং আলো ফোটার সাথে সাথেই কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে এবং এই শামুকগুলো। আরেকটা বিষয় আমি আপনাদের অবগত করছি যে এখানে যে ওনারা বলেছেন যে অনেকের কিন্তু এখানে এই শামুক ভাঙতে গিয়ে অনেক সময় ওনাদের হাতে অনেক সমস্যার সৃষ্টি হয়, তারপরেও কিন্তু ওনারা কিন্তু এখানে একটা মানে দৈনন্দিন যে একটা আয়, এই আয়ের কারণেই কিন্তু ওনারা বাধ্য হয়ে এখানে এই শামুক ক্রয়ের জন্য, এই ভাঙার জন্য ওনারা আসেন নারীরা। আপনাদের আরেকটু অবহিত করছি যে এখানে যে প্রতিদিন যে হাইওয়ের পাশে এবং এটা পাশেই রয়েছে একটা মৎস্য সবচেয়ে বড় বাজার। এই মৎস্য বাজারে প্রায় 2 থেকে 3 কোটি টাকার চিংড়ি এবং সাদা মাছ প্রতিদিন কিন্তু বিক্রি হয়। এবং এই অঞ্চলটাকে আমরা হিসেবে ধরেছি চিংড়ির প্রধান ক্ষেত এবং পাশাপাশি সাদা মাছের জন্য সমৃদ্ধ। আর সেই জায়গাটায় কিন্তু আমরা তাদের সাথে কথা বলছিলাম। আমার কাছে ছিল বাগেরহাটের ফলতিতা শামুকের হাট থেকে সর্বশেষ। বাগেরহাটের ফকিরহাট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী আলী আকবর টুটুল। নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন। তিনি জানিয়েছেন তাকে বেগমগঞ্জ থানা থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি অফিসে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। গত 2রা সেপ্টেম্বর বেগমগঞ্জে গৃহবধূকে অমানসিক নির্যাতন করা হয়। এ ঘটনায় বিভিন্ন মহলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকা থেকে বৃদ্ধা মা ও ছেলে সহ 3 জনকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতরাতে অপহরণের শিকার রণজ্যোতি চাকমার স্ত্রী ধর্মদাস চাকমা 5 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামি করে দীঘিনালা থানায় একটি অপহরণ মামলা করেন। স্বজনদের অভিযোগ, গত রোববার সকালে দীঘিনালা উপজেলার কামাকোছরা এলাকা থেকে 70 বছরের বৃদ্ধা রাজা লক্ষ্মী, তার ছেলে রণজ্যোতি চাকমা ও প্রতিবেশী প্রভাত চন্দ্র চাকমাকে অপহরণ করা হয়। শরীয়তপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতঘরে হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কা লুটের অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার রাতে ক্ষতিগ্রস্ত রোকেয়া বেগম বাদী হয়ে নড়িয়া থানায় মামলাটি করেন। ক্ষতিগ্রস্ত পরিবার জানায় নিজের বেদখল হওয়া জমি উদ্ধারে দেওয়ানি আদালতে মামলা করেন নড়িয়া উপজেলার নন্দসার গ্রামের জলিল বেপারীর স্ত্রী রোকেয়া বেগম। সেই মামলা উঠিয়ে নিতে দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছিলেন দখলকারী ইউপি সদস্য খোকন বেপারী ও তার 2 ছেলে। এ নিয়ে বিরোধের জের ধরে সোমবার দুপুরে 25 থেকে 30 জনের বাহিনী নিয়ে জলিল বেপারীর ঘরে হামলা চালায় তারা। এ সময় জলিল বেপারী ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় হামলাকারীরা। এই মামলা উঠায় না দেখা এই জন্য ওই খোকন বাবুর মেজো ছেলে ইমন সন্ত্রাসীদেরকে নিয়ে আইসা এরকমভাবে ওই গেটে হামলা করছে, গেট ভেঙ্গা লাইছে। ঘরের ভিতরে লোকজন ঢুকে আলমারি ভেঙ্গা, শোকেস ভেঙ্গা, টাকা পয়সা স্বর্ণলঙ্কার যা ছিল এগুলি নিয়ে বাইরে গেছে। ব্যাপারী বাড়ির থেকে প্রায় 20-25টা কুণ্ডলে অনেক মানুষ নিয়ে হামামি করে বাড়ির দিকে আসতেছে। তখন আমি আবার দেখার জন্য আসলাম যে কী হইতেছে। আমি আসতে নিছি মতো, তারপর আমাকে আবার 5 নং ওয়ার্ডের মেম্বার তার ছেলে ইয়ন ব্যাপারী বলে যে অরে ধর হয় নাহিদ ব্যাপারীর চাস্তো ভাই। তারপর আমি আবার দৌড় দিয়ে বাগানের দিকে চলে গেছি। নামাটাঙ্গা কইরা ঠেট দিয়ে গেছে যে ইমাম ব্যাপারী লোক যারা যারা কলে তাদেরকে খুঁজতেছে এবং তাদের মারধর করা হবে। শর্ত সাপেক্ষে পেঁয়াজ রফতানি করবে ভারত। আপাতত 20,000 টন পেঁয়াজ বিদেশে রফতানির অনুমোদন দিয়েছে দেশটি। তবে যে পদ্ধতিতে পেঁয়াজ পাঠাতে রাজি হয়েছে তাতে বাংলাদেশের পেঁয়াজ আমদানিকারকরা খুব বেশি লাভবান হবেন না।
আর এই রফতানি পুরো প্রক্রিয়াটি করতে হবে চেন্নাই সমুদ্র বন্দর দিয়ে। কলকাতা থেকে আরও জানাচ্ছেন সুব্রত আচার্য। গত 14 সেপ্টেম্বর আচমকাই বিদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করে ভারত সরকার। এতে বিপাকে পড়েন ভারত থেকে এলসি করা বাংলাদেশি পেঁয়াজ আমদানিকারকরা। বন্ধ হয়ে যায় পেঁয়াজ আমদানি। সীমান্তের ভারতীয় অংশে আটকে পড়ে শত শত পেঁয়াজ ভর্তি ট্রাক। বাংলাদেশের বাজারে হু হু করে বাড়তে থাকে দাম। ব্যাপক সমালোচনার মুখে পড়ে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির সবুজ সংকেত দেয় মোদি সরকার। এরই মধ্যে ভারত সরকারের একটি ঘোষণায় বাংলাদেশের বাজারে ভারতীয় পেঁয়াজ যাওয়ার সম্ভাবনা দেখা দিলেও শর্ত জুড়ে দেয় তা ফিকে হয়ে গেছে। আগামী বছর 31 মার্চ পর্যন্ত 5টি শর্তে 20,000 টন পেঁয়াজ রপ্তানির অনুমোদন দিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। এর মধ্যে প্রধান শর্ত হলো এই পেঁয়াজ সড়ক পথে নয়, সমুদ্র পথে চেন্নাই বন্দর দিয়ে নিতে হবে, আর রপ্তানি প্রক্রিয়া শেষ করতে হবে আগামী বছরের 31 মার্চের মধ্যে। কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের সংশ্লিষ্টরা বলছেন, ভারত সরকারের এই সিদ্ধান্তে তেমন উপকৃত হবে না বাংলাদেশ। ব্যবসায়িকভাবে লাভজনক না হয় বাংলাদেশি আমদানিকারকরা পেঁয়াজ আমদানিতে আগ্রহ দেখাবেন না বলেও মনে করেন তারা। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। ভারত শর্ত সাপেক্ষে পেঁয়াজ রফতানির অনুমোদন দিলেও চেন্নাই বন্দর হয়ে আমদানিতে খরচ বেড়ে যাবে বাংলাদেশের আমদানিকারকদের। ফলে দেশের বাজারে এর প্রভাব পড়ার সম্ভাবনাও কম। এই বিষয়ে বিস্তারিত জানাতে শ্যামবাজারে আছেন সহকর্মী হরিপদ সাহা। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। হরি। ফয়সাল, আমি আছি রাজধানীর সবচেয়ে বড় পেঁয়াজ এবং রসুনের সবচেয়ে বড় পাইকারি যে বাজার শ্যামবাজারে রয়েছি। এখান থেকেই মূলত রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে পাইকাররা কিন্তু পেঁয়াজ, রসুন এই ধরনের কাঁচামাল কিনে থাকেন। আজকের বাজার পরিস্থিতি যেটা বলবো সেখানে হচ্ছে যে গত কয়েকদিন ধরেই কিন্তু বলছেন যারা এখানকার বড় বড় পাইকাররা, আড়তদাররা রয়েছেন, তারা যেটা বলছেন যে পেঁয়াজের দাম কিছুটা নিম্নমুখী রয়েছে। গত সপ্তাহে যে দেশি পেঁয়াজ 80 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, সেই পেঁয়াজের এখন সর্বোচ্চ দর 75 টাকা পর্যন্ত। এবং আমদানি করা পেঁয়াজের মধ্যে চায়না পেঁয়াজ এবং মিয়ানমারের যে সবচেয়ে ভালো মানের পেঁয়াজ রয়েছে সেটা 65 থেকে 68 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং অন্যান্য যেসব দেশ থেকে পেঁয়াজ এসেছে, মিশর এবং তুরস্ক থেকে, সেই পেঁয়াজের দাম 60-62 টাকার মধ্যেই রয়েছে। অর্থাৎ পেঁয়াজের বাজার কিছুটা নিম্নমুখী, সেই খবরাখবর, সেই সুখবরটি আমরা দিতে পারছি। ঘটনা যেটা ঘটেছে যে পেঁয়াজের দাম কিন্তু মাঝে যেভাবে বেড়ে যায় এবং অস্থিরতা তৈরি হয় এবং 100 টাকা ছাড়িয়ে যায় পেঁয়াজের দাম হঠাৎ করেই। এর কারণ ছিল হচ্ছে গত মাসের 14 সেপ্টেম্বরে কিন্তু ভারত হঠাৎ করে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। ভারতের যে ফরেন ট্রেড ডিপার্টমেন্টের মহাপরিচালক স্বাক্ষরিত একটি সার্কুলার কিন্তু দেখা যায়, সেখানে কিন্তু বলা হয় যে সব ধরনের পেঁয়াজ রপ্তানি বন্ধ। এর মূল কারণ হিসেবে ভারতের বাজারেই কিন্তু পেঁয়াজের দাম বেড়ে গিয়েছিল, সেই খবরটি আমরা দেখতে পেয়েছি। তাদের অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতেই হয়তো এই পদক্ষেপটা তারা নিয়েছিল। এবং দেখা যাচ্ছিল যে এলসি করা, তখন যেসব পেঁয়াজের এলসি করা হয়েছিল বাংলাদেশ থেকে পেঁয়াজ আনার, বাংলাদেশের ব্যবসায়ীরা করেছিলেন ভারত থেকে পেঁয়াজ আনার জন্য, সেই এলসি করা পেঁয়াজও কিন্তু আটকে দিয়েছিল সীমান্তের ওপারে, কাস্টমস ছাড় করছিল না। পরবর্তীতে দেন দরবার করে 5-7 দিন পরে সেই পেঁয়াজ ছাড় করলেও কিন্তু বেশিরভাগ পেঁয়াজই পরে দেখা যায় যে পচে গিয়েছে। কারণ পচনশীল পণ্য ট্রাকে স্তূপ আকারে ছিল, কয়েকশো ট্রাকে কিন্তু পেঁয়াজ সীমান্তের ওপারে অবস্থান করছিল এবং সেই পেঁয়াজের বেশিরভাগ অংশই কিন্তু পরবর্তীতে পচা পাওয়া যায়, আমরা সেটা লক্ষ্য করেছি। বাংলাদেশের পেঁয়াজের যে চাহিদা প্রতি বছর আমরা দেখি বিভিন্ন সূত্র থেকে যা জানতে পারি, 28 থেকে 30 লাখ মেট্রিক টন পেঁয়াজ প্রতি বছর বাংলাদেশের মানুষের জন্য প্রয়োজন হয়। কিন্তু আমাদের স্থানীয় উৎপাদন হচ্ছে 20 থেকে 22 লাখ মেট্রিক টন, অর্থাৎ 8 থেকে 10 লাখ মেট্রিক টনের একটা ঘাটতি সবসময় লক্ষ্য করা যায়। এবং এই ঘাটতি পূরণের সবচেয়ে বড় আমদানিকারক আমরা যে সবচেয়ে বড় দেশ হচ্ছে ভারত, এবং ভারত থেকেই প্রায় 7 লাখ টনের মতো পেঁয়াজ প্রতি বছরই দেখা যায় যে আমদানি হয়। এবছরও কিন্তু 5.5 লাখ টনের মতো পেঁয়াজ কিন্তু আমদানি হয়েছে, বিভিন্ন তথ্য থেকে আমরা জানতে পেরেছি। কিন্তু এই যে একটা ঘাটতি রয়েছে, সেই স্থানীয় উৎপাদন ব্যবস্থার মধ্য দিয়ে যেহেতু এই ঘাটতি পূরণ করা সম্ভব হচ্ছে না, বিভিন্ন উৎস দেশ থেকে কিন্তু পেঁয়াজ আনতে হয়। এবং ভারতের প্রতি
একটা নির্ভরশীলতা বেশি তৈরি হয়েছে, সেটা বছরের পর বছর আমরা সেটা লক্ষ্য করেছি এবং এটাকে পুঁজি করেই বিভিন্ন সময়ে ভারতীয় ব্যবসায়ীরা কিন্তু পেঁয়াজের দাম হঠাৎ করেই বাড়িয়ে দেওয়া বা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়া ভারত সরকারের এরকম সিদ্ধান্ত কিন্তু আমরা লক্ষ্য করেছি। গত বছরও 13 সেপ্টেম্বর কিন্তু পেঁয়াজের দাম, যে পেঁয়াজ $250 থেকে $300 প্রতি মেট্রিক টন বিক্রি হতো, হঠাৎ করে সেই পেঁয়াজের দাম কিন্তু কয়েক গুণ বাড়িয়ে $850 পর্যন্ত প্রতি মেট্রিক টনের সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয় এবং এক পর্যায়ে 30 তারিখে গত বছরের 30শে সেপ্টেম্বর কিন্তু পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়া হয়। তারই ধারাবাহিকতা এবছরও দেখতে পেয়েছি আমরা 14ই সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানি বন্ধের একটা নির্দেশনা আসে। যদিও সম্প্রতি আমরা জানতে পেরেছি যে ভারত 20,000 মেট্রিক টন পেঁয়াজ রপ্তানির সুযোগ দিচ্ছে, বিভিন্ন দেশে সেটা রপ্তানি করা হবে, কিন্তু সেই রপ্তানির আসলে সুবিধা কতটুকু বাংলাদেশের ব্যবসায়ীরা পাবেন, বাংলাদেশের জনগণ কতটুকু পাবেন সেটা নিয়ে সন্দেহ রয়ে যায়। কারণ সেই পেঁয়াজ রপ্তানির একমাত্র পোর্ট করা হয়েছে চেন্নাই, সেই চেন্নাই পোর্ট দিয়ে পেঁয়াজ আসবে সিঙ্গাপুর হয়ে বাংলাদেশে যদি আনতে হয় বাংলাদেশের আমদানিকারকদের, তো সেটা ব্যবসায়িক দিক থেকে আসলে খুব বেশি লাভজনক নয় বলেই হয়তো বাংলাদেশি ব্যবসায়ীরা উৎসাহিত হবেন না, সেমনটি বলাই যায়। এখন যে পেঁয়াজগুলো আমদানি করা হচ্ছে মিয়ানমার, চীন, তুরস্ক, মিশরের মতো দেশগুলো থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে এবং মিয়ানমার থেকে যেহেতু আমাদের স্থলসীমা রয়েছে, মিয়ানমারের সাথে পেঁয়াজ আনাটা অনেকটাই সহজ, তো মিয়ানমার থেকে পেঁয়াজ আনাকেই হয়তো পছন্দ করছেন ব্যবসায়ীরা। পাশাপাশি চীনের সাথে যেহেতু বৈদেশিক বাণিজ্য আমাদের ভালো, চীনের সাথে যোগাযোগটাও ভালো আছে, সেই কারণে কিন্তু চীন থেকেও পেঁয়াজ আসছে। তুরস্ক এবং মিশর এই দুইটি দেশের পেঁয়াজও এর মান কিন্তু অনেকটাই ভালো, সেই কারণে কিন্তু ব্যবসায়ীরা তুরস্ক এবং মিশর থেকেও পেঁয়াজ আমদানি করে থাকেন। তো একটা বিষয় হচ্ছে যে যেহেতু প্রতিবেশী দেশ এবং স্থলসীমা থাকায় ভারত থেকে পেঁয়াজ আমদানি বেশি স্বচ্ছন্দ বোধ করেন ব্যবসায়ীরা, আনাটাও সহজ এবং দামের দিকটাও অনেকটা বছরের বেশিরভাগটা সময় সুবিধাজনক অবস্থানে থাকে দেশের বাজারের জন্য, ইতিবাচক। কিন্তু এই যে অনেক সময় যে আমাদের চাহিদাকে পুঁজি করে এবং হঠাৎ করেই যে দাম বাড়িয়ে দেওয়া হয়, সেই ঘটনা এবছরই প্রথম নয়, বারবার এই ঘটনা ঘটে আসছে। অর্থাৎ এখন আমাদের স্থানীয় উৎপাদন বাড়ানো, পাশাপাশি অন্য দেশগুলো থেকে পেঁয়াজ রপ্তানিতে জোর দিতে হবে, সরকারও সেই দিকটাই চাচ্ছে। এখন পর্যন্ত বেশ কিছু দেশে কিন্তু এলসি হয়েছে এবং পেঁয়াজ আসা শুরু হয়েছে এবং সেটারই প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাইকারি বাজারে। গত এক সপ্তাহের ব্যবধানে 5 থেকে 7 টাকা প্রতি কেজিতে পেঁয়াজের দাম কিন্তু কমে গেছে এবং ব্যবসায়ীরা আশা করছেন যে বাজারে যে বার্তাটা গিয়েছে যে পেঁয়াজের দাম কমা শুরু হয়েছে, এর কারণে কিন্তু ক্রেতারাও কম কিনছেন, যারা খুচরা ক্রেতা, এর ফলে কিন্তু বাজার আরও নিম্নমুখী হবে এমনটি আশা করছেন এখানকার পাইকারি আড়তদার যারা রয়েছেন তারা। তো ফয়সাল মোর্শেদ, এই ছিল আমার কাছে পেঁয়াজ বাজারের সবশেষ খবরাখবর। পেঁয়াজ বাজারের খবর নিয়ে রাজধানীর শ্যামবাজার থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী হরিপদ সাহা। ময়মনসিংহের ত্রিশালে জমে উঠেছে রুই, কাতলা, মৃগেল, কই ও বোয়াল সহ দেশি বিভিন্ন প্রজাতির মাছের বেচাকেনা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী হারুনুর রশিদ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। হারুন, ময়মনসিংহের ত্রিশালের যে পাইকারি মাছের আড়ত, সেই আড়ত আস্তে আস্তে জমে উঠতে শুরু করেছে। অর্থাৎ আমরা বেশ কিছুক্ষণ আগে এই বাজারে এসেছি এবং এসে যে পরিস্থিতি দেখছি যে আসলে ঠিক সেভাবে মাছ এখনও নিয়ে আসছেন না এই অঞ্চলের যারা চাষি আছেন। তবে দু একজন চাষি এসেছেন এবং এখানে যারা আড়তদার আছেন এবং যারা পাইকার এবং যারা বিক্রেতা আছেন সবাই আশা করছেন যে অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো এই বাজারটি একেবারেই জমজমাট হয়ে উঠবে। তো এখন দু একটি আড়তে কিছু মাছ এসেছে, সেই মাছগুলো আসলে এই অঞ্চলের যে মাছ সাধারণত এখানে উঠে সেটি এই অঞ্চলের নয়। এই মাছগুলো আমরা এখানে যারা আড়তদার আছে তাদের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি সেটি হচ্ছে যে এখানে এই মাছগুলো নাটোর এবং বগুড়া এবং বিভিন্ন এলাকা, বাইরের এলাকা থেকে এসেছে। অর্থাৎ এই অঞ্চলের যে মাছ, সেই মাছগুলো এখনও আসেনি। আমরা এখানে দর্শক আপনাদের একটু দেখাতে চাই যে মাছগুলো এখানে এসেছে, সেই মাছগুলো এখানে ছোটো মাছ এসেছে বিভিন্ন ধরনের এবং আমরা কিছুক্ষণ আগে এখানে অনেক বড় বড় মাছও দেখেছি যেগুলো আড়তদাররা বিক্রি করে ফেলেছেন। এখন যে ক্রেতাদের এবং আড়তদারদের যে হাক ডাক সেটি আসলে আপনারা শুনতে পাচ্ছেন এবং অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো এখানে যে ময়মনসিংহ অঞ্চলের বিশেষ করে ত্রিশাল, ভালুকা, গফরগাঁও, মুক্তাগাছা
সহ বিভিন্ন এলাকা থেকে যে মাছগুলো এখানে আসে সেই মাছগুলো কেনা বেচা শুরু হবে। তবু এখানকার যারা আড়তদার আছেন তাদের সাথে আমরা কথা বলে যে বিষয়টি জেনেছি যে আসলে মাছের দাম অনেকটাই সহনীয় পর্যায়ে আছে। অর্থাৎ গত এক সপ্তাহে আগে এখানে যে দাম কিছুটা ঊর্ধ্বমুখী ছিল সেটি কমেছে এবং এটির কারণ হিসাবে তারা বলছেন যে বাজারে মাছের আমদানি বেড়েছে এবং এই আমদানি বেড়ে যাওয়ার কারণেই দাম হয়তো কিছুটা কমেছে। আর বিষয় যদি বলে রাখি যে এই ত্রিশালের যে পাইকারি মাছের আড়ত, এই আড়তটি হচ্ছে এই অঞ্চলের সবচেয়ে বড় মাছের আড়ত। এখান থেকে মাছ কিনে নিয়ে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর সহ ময়মনসিংহ অঞ্চলের যে আশপাশের যে জেলাগুলো আছে সেই জেলাগুলোতে মাছ নিয়ে যাওয়া হয় এবং যারা এখানে মাছ নিতে আসেন বিভিন্ন এলাকা থেকে তারা মাছ নিয়ে যান এবং তারা বিক্রি করে থাকেন। তবে এখানকার যারা চাষি আছেন চাষিদের সাথেও আমরা কয়েকজন চাষির সাথে কথা বলেছি। চাষিরা বলছেন যে বর্তমান যে বাজার দর আছে এই বাজার দরে আসলে তাদের একেবারেই পোষাচ্ছে না, পোষানোর কারণে তারা অনেকটা ক্ষতির মধ্যে পড়েছেন। এই কারণ হিসাবে তারা বলছেন যে মাছ চাষ করতে যে পরিমাণ খরচ হয় সেই খরচের তুলনায় তারা ঠিক সেই অনুযায়ী দাম পান না। অর্থাৎ তারা বলেছেন যে এখানে মাছের খাবারের অতিরিক্ত মূল্য এবং নিম্নমানের কারণে অনেক সময় সমস্যায় পড়েন। এই সমস্যার কারণেই তারা আসলে ঠিক যেভাবে লাভ হওয়ার কথা সেই লাভটা তারা পাচ্ছেন না। এই কারণে যেমন মাছের খাবারের দাম এবং যে মান রয়েছে সেটি তদারকির জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা বলছেন যে তারা বারবার এই বিষয়টি নিয়ে দাবি জানাচ্ছেন যেন খাবারের দামটা নিয়ন্ত্রণে রাখা হয় এবং মানটা নিয়ন্ত্রণে রাখা হয়, কিন্তু সেই বিষয়টি আসলে কোনোভাবেই রাখা হচ্ছে না। যার কারণে সাধারণ মানুষ যারা আছেন, যারা সাধারণ চাষি আছেন তারা প্রতিবারই এই ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। তো আমি আর একটি যে বিষয় বলি, এখানকার যে মাছের আড়তদার আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যে বিষয়টি বলছেন যে বর্তমানে যে মাছের বাজার আছে সেই মাছের বাজারে বেচাকেনা কিছুটা কম হওয়ার কারণে তারাও অনেকটা লোকসানের মুখে থাকেন। তারা প্রতি বছর যে পরিমাণ মাছ তারা বিক্রি করে থাকেন সেই মাছগুলো আসলে তাদের অনেকটা পোষায় না, কারণ প্রতিদিন তারা যে পরিমাণ মাছ বিক্রি করে থাকেন এখন মাছ কম আসার কারণে তারা সেই মাছ বিক্রি করতে পারেন না। যার কারণে যার জন্যে আড়তদার যারা আছেন তারা আসলে ঠিক সেভাবে লাভবান হতে পারছেন না। তো আমরা একটু চেষ্টা করব একজনের সাথে কথা বলার জন্যে। আমরা একজন যারা মাছ ক্রেতা, যারা মাছ কিনতে আসেন তা একজনের সাথে আমরা একটু কথা বলতে চাই। আপনি তো প্রতি বছরে এখানে মাছ কিনতে আসেন, প্রতিদিনই আসেন, তো আজকে কি অবস্থা, মাছের বাজার কেমন বা কি অবস্থা একটু যদি বলেন। কম, এখন বর্তমান মাছ কম আপাতত। এখন আগে যা মাছ আইতো এখন এত মাছ আয় না, যার জন্য মাছের দাম অতিরিক্ত। আমাদের ব্যস্ত খুবই হিমশিম খাইতেছে, মাছ আমরা পাই না আগের মতো, যার জন্য আমরা ব্যস্ত হিমশিম খাইতেছি। তো এই মাছ কেন কম আসছে, কেন কি মনে হয় আপনাদের? কম আসছে মাঝখানে পানি বাড়তি ছিল, এখন পানি কমছে কিন্তু মাছ নাই, পানির সাথে সাথে মাছ চলে গেছে, যার জন্য মাছটা এখন কম। আমরা কথা বলছিলাম একজন মাছ যারা পাইকারি ব্যবসায়ী, যারা এখান থেকে মাছ কিনে নিয়ে দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যান, সেরকম একজন পাইকারি ব্যবসায়ীর সাথে আমরা কথা বলেছিলাম। তিনি যে বিষয়টি বলছেন যে সাম্প্রতিক সময়ে বৃষ্টির কারণে মাছ অনেক জায়গায় পুকুর থেকে চলে গিয়েছে এবং অতিরিক্ত পানির কারণে এখনো মাছ অনেকেই ধরছেন না, যার কারণে এই বাজারে মাছ কম আসছে বলে তিনি দাবি করছেন, যার কারণে দামও বেশি বলে তারা দাবি করছেন। এখানে আসলে দাম নিয়ে আমরা পরস্পর বিরোধী বক্তব্য পাচ্ছি। যেমন যারা এখানে মাছ কিনতে আসেন তারা বলছেন যে এখানকার বাজারে মাছ কম আসার কারণে দাম বেশি, কিন্তু যারা মাছ চাষি আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যে বিষয়টি বলছেন যে আসলে তারা যে দামে মাছ এখন বিক্রি করছেন সেটি আসলে তাদের পোষাচ্ছে না, যার কারণে তারা প্রায় সময় ক্ষতির সম্মুখীন হন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের ত্রিশাল থেকে মাছের বাজারের সর্বশেষ খবর। মাছের বাজারের খবর নিয়ে সহকর্মী হারুনুর রশিদ সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন ময়মনসিংহের ত্রিশাল থেকে। করোনা ধাক্কায় সারা বিশ্বের জিডিপি যখন নেতিবাচক প্রবৃদ্ধির শঙ্কায়, তখন ইতিবাচক ধারায় বাংলাদেশ।
2020-21 অর্থ বছরে দেশের জিডিপি প্রবৃদ্ধির হবে 3.8%, এমন পূর্বাভাস দিয়েছে IMF। এমন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব জানিয়ে অর্থনীতিবিদরা কাঙ্ক্ষিত জিডিপি বাস্তবায়নে সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাতের গতি বাড়ানোর পরামর্শ দিয়েছেন। করোনায় বিশ্ব অর্থনীতি যখন ভঙ্গুর, তখন ক্ষতি কাটিয়ে উঠতে শুরু করেছে বাংলাদেশের অর্থনীতি। জীবন ও জীবিকাকে গুরুত্ব দিয়ে নানা কৌশল হাতে নেয় সুফলও পাচ্ছে সরকার। অর্থনীতির চাকা সচল রাখতে লক্ষ কোটি টাকার আর্থিক প্রণোদনাও ঘোষণা করা হয়। এরই ধারাবাহিকতায় দেশের অর্থনৈতিক মুক্তিতে আশা জাগানিয়া রিপোর্ট প্রকাশ করেছে IMF। যুক্তরাষ্ট্রে ওয়াশিংটনে IMF ও বিশ্ব ব্যাংকের যৌথ সভার রিপোর্টে বলা হয় 2020-21 অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 3.8%। সংস্থাটির প্রতিবেদনে বলা হয় বাংলাদেশ সহ বিশ্বে মাত্র 22টি দেশের জিডিপি প্রবৃদ্ধি ইতিবাচক, যেখানে নেতিবাচক প্রবৃদ্ধির ধারায় অবস্থান করছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি এবং ভারতের মতো বাঘা বাঘা অর্থনীতির দেশ। IMF এর পূর্বাভাসকে বাস্তবসম্মতই বলছেন অর্থনীতিবিদরাও। চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যাংক খাতের বাইরেও প্রণোদনা দেওয়ার পরামর্শ এই অর্থনীতিবিদের। প্রাইভেট সেক্টরের যে তার গতিটা যদি আমরা নিয়ে আসতে পারি, কস্ট অফ ডুইং বিজনেস সরকার সেখানে কাজ করতে পারে, যাতে বিজনেস তারা যে কনফিডেন্সটা বিজনেসম্যানরা তারা সেই কনফিডেন্সটা পায়, তো সেগুলোর উপর আসলে ডিপেন্ড করবে যে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি কতটুকু হবে। আমি এটাকে ইতিবাচক হিসেবে দেখি, হয়তো 3.8-3-4% মধ্যেই থাকবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি। দাতা সংস্থাটির প্রতিবেদনে বলা হয় 2022 সালে 4.4% এবং 2023 সালে 7.3% উন্নীত হতে পারে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। মাদারীপুরে রাজৈরের ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন 8 জন ইউপি সদস্য। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি হয়েছে। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিত তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে রিপোর্ট। মাদারীপুরের রাজৈরের বদরপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবিনা আক্তারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেছেন ইউপি সদস্যরা। হোল্ডিং ট্যাক্সের 24 লাখ টাকা আত্মসাৎ করার পাশাপাশি ট্রেড লাইসেন্স, জন্ম নিবন্ধন, পরিচয়পত্র প্রদান সহ নাগরিক সেবার নামে লাখ লাখ টাকা অর্থ আদায় করছেন সংশ্লিষ্ট চেয়ারম্যান, এমন অভিযোগ তাদের। এছাড়া 3.5 বছর ধরে ইউনিয়ন পরিষদ থেকে ইউপি সদস্যদের সম্মানী ভাতা দেয়া হয় না, এমনকি পরিষদের উন্নয়নমূলক কোনো কর্মকাণ্ডেও তাদের রাখা হয় না বলে অভিযোগ ইউপি সদস্যদের। প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন 8 জন ইউপি সদস্য। আমাদের কোনো সম্মানী কোনো টাকা পয়সা দেয় না এবং এই টাকা যে কি করছে তাও সে কোনো হিসাব নিকাশ আজ পর্যন্ত আমাদের কাছে দেয়নি। এক একজন মেম্বার প্রায় 1,89,000 টাকা করে সম্মানী পাইতে গেছে আমরা পরিষদের কাছে। রেজলিউশনে যে কাজকর্ম করা উচিত সেইভাবে আমরা পাইনি এবং আমরা সেইভাবে কাজকর্মগুলো করতে পারিনি। মিটিং হয় না যে এই ওয়ার্ডে এই কয়টা বরাদ্দ দিলাম, এই ওয়ার্ডে দিলাম, এই কাজটা হচ্ছে, আমরা জানিও না, আমাকে জানাও না। আমরা যে একজন মেম্বার এর কোনো সম্মান পাইতেছে না পরিষদ থেকে। এসব অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন পরিষদের অভিযুক্ত চেয়ারম্যান দাবি করেন স্বচ্ছতা ও জবাবদিহিতা মেনেই কাজ করছেন তিনি। আমার কাগজপত্র ওকে করে দেখেন যে আমি তাদের ছাড়া, তাদের সই ছাড়া বা রেজলিউশন ছাড়া বা তাদের ছাড়া যে আমি কি করছি না করছি সেটা দেখেন। এ বিষয়ে রাজৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। 7 কর্মদিবসের মধ্যে তারা তদন্ত প্রতিবেদন দিবেন এই বিষয়ে। সেই প্রতিবেদনের আলোকে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। চেয়ারম্যান সাবিনা আক্তার 2017 সালের 16 এপ্রিল বদরপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন। সময় সংবাদ, মাদারীপুর। সিরাজগঞ্জ 1 আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল দুপুরে জেলা নির্বাচন অফিসে সহকারী রিটার্নিং অফিসার আবুল হোসেনের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। এ সময় জেলা বিএনপি সহ সভাপতি মুজিবুর রহমান লেবু ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে আসনটি শূন্য হয়। চলতি অর্থ বছরের জন্য 755 কোটি 73 লাখ টাকার বাজেট ঘোষণা করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।
গতকাল দুপুরে নগরীর বঙ্গবন্ধু সড়কে আলী আহমদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন সিটি মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি। প্রস্তাবিত বাজেটে রাজস্ব উন্নয়ন খাতে 658 কোটি 66 লাখ টাকা আয় এবং 651 কোটি 17.5 লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। এ সময় মেয়র আইভি বলেন, জেলা প্রশাসক সহ বিভিন্ন সংস্থার সহযোগিতা না পাওয়ায় প্রধানমন্ত্রীর ঘোষিত শিশু বান্ধব নগর গড়তে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। অনলাইন ক্লাস চালু ও সেশন জটের কবল থেকে শিক্ষা জীবন রক্ষার দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা। এ সময় সেশন জট মুক্ত বিশ্ববিদ্যালয় ও করোনাকালীন অনলাইন ক্লাস চালুর দাবিতে বিক্ষোভ করেন তারা। নিয়মিত পরীক্ষা ও ফলাফল পাওয়ার 4 বছরের অনার্স কোর্স 6.5 বছরও শেষ না হওয়ায় কর্মজীবন নিয়ে চরম অনিশ্চয়তার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। মাদারীপুরে চিকিৎসা সেবা না পেয়ে সদর হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুরের অভিযোগ উঠেছে রোগীর স্বজনদের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, গতরাতে কালকিনি উপজেলার আটিপাড়া গ্রামের এনায়েত মল্লিক সড়ক দুর্ঘটনায় আহত হন। গুরুতর অবস্থায় তাকে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে ফরিদপুর মেডিকেলে রেফার করেন চিকিৎসক। এক পর্যায়ে পথেই মারা যান এনায়েত। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে মাদারীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর চালায় স্বজনেরা। এ সময় বাধা দিতে গেলে হাসপাতালের 2 স্টাফকে শারীরিকভাবেও লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় থানায় মামলা করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ইমার্জেন্সি বিভাগের গ্লাস ভাঙচুর করে এবং আমার যেসব স্টাফ তাদেরকে সাথে খারাপ ব্যবহার করে আর কি। তো আমি এই বিষয়টা জানার পরে আমি সরাসরি আমাদের এসপি মহোদয়ের সাথে কথা বলেছি এবং কথা বলার সাথে সাথে উনি কিন্তু রেসপন্স করেছেন। উনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জরুরি বিভাগে পাঠিয়েছেন। পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও 2 জন জেলে। গতকাল ভোরে ধুলাশর এলাকায় এ ঘটনা ঘটে। ট্রলারের মালিক জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় 7 জন জেলে নিয়ে ট্রলারটি বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। পরে আকস্মিক বজ্রপাতে সবুজ হাওলাদার নামে এক জেলে মারা যান। দগ্ধ 2 জেলেকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বরগুনায় মাছ ধরা ট্রলারে অভিযান চালিয়ে 21টি অস্ত্র ও 10টি ছুরি জব্দ করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড জানিয়েছে, গতকাল ভোরে পাথরঘাটায় বিষখালী ও বলেশ্বর নদের মোহনায় এই অভিযান চালানো হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে লালদিয়ার চর এলাকায় একটি ট্রলার রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ট্রলারটিতে তল্লাশি চালিয়ে মাছের বক্সে বরফের ভেতর লুকানো 7টি দেশীয় পিস্তল, 14টি পাইপ গান ও 10টি ছুরি উদ্ধার করা হয়। চক্রটি সুন্দরবন সহ পাথরঘাটা উপকূলীয় এলাকায় ডাকাতি করতে মহিপুর থেকে এসব অস্ত্র মজুত করেছে বলেও জানায় কোস্টগার্ড। খাগড়াছড়িতে সহকর্মীকে খুন করে সরকারি অস্ত্র লুটের ঘটনায় অভিযুক্ত আনসার সদস্য রফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজা মোহাম্মদ আলমগীর হাসান এ রায় দেন। মামলার বিবরণে জানা গেছে, 2015 সালের 3রা জুলাই দীঘিনালা কবাখালী হেডম্যান পাড়া চৌধুরী হিল আনসার পোস্টের ব্যারাকে রফিকুল ইসলাম তার কাছে থাকা সরকারি অস্ত্র দিয়ে নায়েক আমির হোসেনকে গুলি করে হত্যা করে। এরপর সরকারি অস্ত্র ও গুলি নিয়ে পোস্ট থেকে পালিয়ে যায় সে। এই ঘটনায় পরের দিন ল্যান্স নায়েক মোহাম্মদ আক্তার হোসেন বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেন। অভিযোগ প্রমাণ হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। জীবিকার প্রয়োজনে মুক্ত মঞ্চে সঙ্গীত আয়োজনের অনুমতি দাবিতে মানববন্ধন করেছেন নারায়ণগঞ্জের বাউল শিল্পীরা। গতকাল বিকেলে জেলা প্রেস ক্লাব চত্বরে এ মানববন্ধন করা হয়। এতে বাউল শিল্পীদের অন্তত 5টি সংগঠন অংশ নেয়। করোনার কারণে দীর্ঘদিন উন্মুক্ত আয়োজন বন্ধ থাকায় জীবিকা সংকটে পড়েছেন বাউল শিল্পের সঙ্গে জড়িতরা। এই অবস্থায় অবিলম্বে নিষেধাজ্ঞা তুলে নিয়ে মুক্ত মঞ্চে অনুষ্ঠান আয়োজনের অনুমতি দাবি জানান তারা। করোনাকালে দেশে আশঙ্কাজনকভাবে বেড়েছে বাল্যবিবাহ। বাল্যবিবাহের হার বিবেচনায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে বাংলাদেশ। এমনকি বিশ্বে বাল্যবিবাহ বেশি এমন 10টি দেশের তালিকাতেও উঠে এসেছে বাংলাদেশের নাম। এমন অবস্থাকে অশনি সংকেত বলছেন বিশ্লেষকরা। পরিস্থিতি উত্তরণে তৃণমূল পর্যায়ে হতদরিদ্র পরিবারগুলোর মাঝে আর্থিক প্রণোদনা, জনসচেতনতামূলক প্রচারণা চালু আর বাল্যবিবাহ নিরোধ আইনের
কঠোর বাস্তবায়নের তাগিদ তাদের। মার্জিয়া মামুর রিপোর্ট। ফিরোজা খাতুনের ডাক্তার হওয়ার স্বপ্নটা নিমিষেই শেষ হয় যখন চতুর্থ শ্রেণীর গণ্ডি না পেরোতেই বাবা মা তার বিয়ে দেন। এত অল্প বয়সে কেন বিয়ে প্রশ্ন ছিল ফিরোজার মায়ের কাছে, কিন্তু উত্তর আসলো চমকে দেওয়ার মতো। মানুষ তো খারাপই বললে, কোনো মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে শাদী দেয় না করে দিয়ে ফেলাইছি, এখন তো আর করার পারবো না। বিয়ের বয়স হয়েছিল না, তারপরও মা বাবা দিছে। এখন আমার স্বপ্নটা আমি আমার মেয়েকে দিয়ে গড়ে তুলতে চাই। শিক্ষক হতে চেয়েছিলেন সাভারের গীতা রানী পাল, কিন্তু নবম শ্রেণীতে পড়া অবস্থায় বিয়ে হয়ে যায়। তখন থেকেই বন্ধ পড়াশোনা। সাংসারিক অবস্থা খুব ভালো ছিল না, মা বাবা বলছে, মা বাবার উপরে কোনো কথা বলা যায় না। ফিরোজা গীতার মতো দেশের প্রায় 3,80,00,000 নারী শিশুকালেই কনে হতে বাধ্য হন, যাদের মধ্যে 15 বছরেরও আগে বিয়ে হয় 1,30,00,000 নারীর। বাল্যবিবাহ পরিস্থিতি নিয়ে ইউনিসেফের বার্ষিক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। বাংলাদেশ জন্মমিতি ও স্বাস্থ্য জরিপ বলছে, গেল 3 বছর ধরে দেশে বাল্যবিবাহের হার বেড়েছে। 2017 ও 2018-তে বাল্যবিবাহের শিকার হয়েছেন 60% নারী। গেল 6 মাসে এই সংখ্যা আরও বেড়েছে বলে দাবি উন্নয়ন কর্মীদের। কোভিড আসার পরে আসলে আমাদের পরিবারগুলো খুব ইনসিকিউর বোধ করলো, টাকা পয়সা ইনকাম কমে গেল, কাজ কমে গেল, তখন তারা তাদের মেয়েদেরকে বিয়ে দেওয়া শুরু করলেন। মার্চ, এপ্রিল, মে প্রত্যেক মাসেই কখনো 30টা, কখনো 40টা, কখনো 18টা এরকম বিয়ে হয়ে যাচ্ছে। বাল্যবিবাহ নিরোধ আইনে 2 বছরের সাজা আর 50,000 টাকা জরিমানার বিধান আছে। আইনজীবীদের দাবি, আইন থাকলেও অভিযোগ নিয়ে থানায় যায় না কেউ, এতে অপরাধীরা থাকছে ধরাছোঁয়ার বাইরে। কোনো মামলার ইনস্ট্যান্স দেখা যায় না যে বাল্যবিবাহ জনিত মামলা হায়ার কোর্ট পর্যন্ত এসছে। লোয়ার কোর্টে খুবই হাতে গোনা রেয়ার 2-একটা কেস হতে পারে। সবাই বুঝে গেছে যে এই মামলা, এই অপরাধ করলে কোনো মামলা হবে না, বিচার হবে না, শাস্তির মুখোমুখি হতে হবে না। প্রশাসনের কঠোর নজরদারি নিশ্চিত না হলে 2021 সালের মধ্যে বাল্যবিবাহের হার 1/3 নামিয়ে আনার লক্ষ্যমাত্রা পূরণ হবে না বলে মনে করছেন তারা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। নীলফামারীর জলঢাকার আমিন আলী ও মানুফা বেগম বুক ভরা আশা নিয়ে শত অভাবের মধ্যেও লালন পালন করছেন তাদের জোড়া শিশু লাবিবা ও লামিসাকে। তাদের স্বপ্ন, সমাজের বিত্তবান ও সরকার এগিয়ে এলে অস্ত্রোপচারের মাধ্যমে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব হবে। জেলার সিভিল সার্জন বলছেন, এই বিষয়ে পদক্ষেপ নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন তিনি। নীলফামারী প্রতিনিধি সাকির হোসেন বাদরের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। 2019 সালের 15 এপ্রিল আমিন আলী ও মানুফা বেগম দম্পতির ঘরে জন্ম নেয় জোড়া যমজ শিশু সন্তান লাবিবা ও লামিসা। নীলফামারীর জলঢাকার যাদরনাথ গ্রামের দিনমজুর আমির আলীর আর্থিক সঙ্গতি না থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অর্থায়নে শিশু দুটিকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে পায়ুপথের অপারেশন করানো হয়। জোড়া লাগানো হওয়ায় ঘুমানো, খাওয়া সহ নানাবিধ সমস্যার মধ্য দিয়ে বড় হচ্ছে লাবিবা ও লামিসা। অস্ত্রোপচারের মাধ্যমে তাদের আলাদা করা সম্ভব, তবে আর্থিক সংকটের কারণে পারছে না দরিদ্র পরিবারটি। খাইতে পারে না, ঘুমাইতে পারে না, একজন ঘুমায় আর একজন বসে থাকে, আর একজন কান্না করে আর একজন কোলে আসতে চায়। এদের খুবই কষ্ট। ডাক্তার বলছেন যে অপারেশন করা সম্ভব, কিন্তু অনেক অর্থের দরকার। আমাদের তো আর্থিক অবস্থা সেরকম নেই যে আমরা এতগুলো টাকা ম্যানেজ করব। বাচ্চা হওয়ার পর তো তার বাবা মা বসে আছে, কোনো কাজকর্ম করতে পারতেছে না, পুরো পরিবারটা ওদের ধ্বংসের পথে। সরকারের সহযোগিতা আসলে হয়তো বা জোড়া লাগানো শিশু দুটি আলাদা করা সম্ভব। শিশু দুটির অস্ত্রোপচারের জন্য এরই মধ্যে আর্থিক সহায়তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে বলে জানালেন জেলার সিভিল সার্জন। ঢাকা মেডিকেল কলেজে আমাদের অধিদপ্তর মহাপরিচালক মহোদয়ের সঙ্গে আমি কথা বলেছি, উনিও আমাকে বলেছেন যে ঢাকা মেডিকেলে তার চিকিৎসার ব্যবস্থা দেখবে। এখন চিকিৎসা করতে কিছু অর্থের প্রয়োজন হয়, এই ব্যাপারটার জন্য আমি জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয়ের সঙ্গে কথা বলেছি এবং আমাদের স্থানীয় জনপ্রতিনিধির সঙ্গে আমি যোগাযোগ রাখবো। জেলার স্বাস্থ্য বিভাগ জানায়, ঢাকা মেডিকেলে অস্ত্রোপচারের মাধ্যমে 18 মাস বয়সী লাবিবা ও লামিসাকে আলাদা করতে প্রায় 8 লাখ টাকা ব্যয় হবে। সমসংবাদ, নীলফামারী। সাতক্ষীরায় নবজাতক ছেলে শিশুটিকে শিক্ষক দম্পতিকে দত্তক দেয়া হয়েছে। গতকাল বিকেলে শিক্ষক শিখা রানী চৌধুরী ও বরুণ কুমার পাল দম্পতির কাছে শিশুটিকে তুলে দেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল। এ সময়
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শেখ তৈয়বুর রহমান উপস্থিত ছিলেন। শিশুটিকে হস্তান্তরকালে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। গত 4 অক্টোবর নবজাতক শিশুটিকে গোলখালী শ্মশানের পাশের রাস্তার পাড়ে পড়ে থাকা ব্যাগে পাওয়া যাওয়ায় হিন্দু সম্প্রদায়ের পরিবারের বলে অনুমিত হয়। এই বিবেচনায় 29টি আবেদন যাচাই বাছাই করে কেবলমাত্র আর্থিক অবস্থা বিবেচনা না করে সামাজিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হিন্দু দম্পতিকে দত্তক দেওয়ার নির্দেশ দেন আদালত। আমার অনেক সৌভাগ্য যে আমি এই সন্তানের মা হতে পেরেছি। আমি আমার সর্বাত্মক চেষ্টা থাকবে, আমি আমার জীবন দিয়ে হলেও আমার সন্তানকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলব এবং দেশের একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলব। সমস্ত আবেদনগুলো কোর্টে প্রেরণ করি। তো কোর্ট থেকে গত 12 তারিখে আমাদের মাননীয় শিশু আদালতের বিচারক মহোদয় সিদ্ধান্ত দিয়েছেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী এই নবজাতককে শিখা রানী চৌধুরী এবং বরুণ কুমার পাল দম্পতির কাছে আমরা কোর্টের আদেশে হস্তান্তর করব। অনুমতি পাওয়ার দীর্ঘ সময় পরেও পরিবারের সদস্যদের ভিসা আবেদন নিয়ে পর্তুগাল প্রবাসীদের ভোগান্তি চরমে। ভারতে যাওয়া আসার ঝক্কি ঝামেলা থেকে বাঁচতে ঢাকায় থাকা VFS এর মাধ্যমে ভিসা আবেদনের সুযোগ চান তারা। বিষয়টি বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপের কথা জানিয়ে আশাবাদের কথা বলছে দূতাবাস। বর্তমানে রাজধানী লিসবন, বন্দর নগরী পোর্তো সহ পর্তুগালের বিভিন্ন শহরে বা অঞ্চলে বসবাস করা বাংলাদেশির সংখ্যা প্রায় 30,000। গড়ে তুলেছেন বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম সহ বড় কমিউনিটি। আর্থিক সামর্থ্য বিবেচনায় প্রত্যেক অভিবাসীরই স্ত্রী সন্তান বা বৃদ্ধ পিতামাতার জন্য আবেদনের সুযোগ থাকায় অনেকেই নিয়ে এসেছেন পরিবার। তবে মার্চ থেকে ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ সহ দিল্লিতে থাকা পর্তুগাল দূতাবাসের কার্যক্রম কার্যত বন্ধ থাকায় পর্তুগাল থেকে অনুমতি পাবার পরেও ভিসা আবেদন করতে না পারায় চরম বিপাকে প্রায় 500 প্রবাসী ও তাদের পরিবার। VFS এ ফ্যামিলি অ্যাপ্লিকেশন না করার জন্য আমাদের বেশ ভোগান্তির মধ্যে দিয়ে আমাদের সময় কাটাতে হচ্ছে। ফ্যামিলির ফাইল জমা দিতে পারতেছে না ইন্ডিয়াতে, আর ফাইল না জমা দেওয়ার কারণে ফ্যামিলিতে অনেকের ফ্যামিলিতে ছোট ছোট বাচ্চা আছে যারা স্কুলে ভর্তি হতে পারতেছে না। এমন অবস্থায় আমরা যদি এই বছরটা পার করি, ধর নতুন বছরে আবার নতুন কোনো রুলস আসলে অনেক ডিফিকাল্ট হয়ে যাবে আমাদের এই পারমিশন লেটারটা নেওয়া এবং ভিসা পাওয়ার ব্যাপারে। বাংলাদেশে অলরেডি আছে, সেখানে যেন পর্তুগালের ফাইল ফ্যামিলি ফাইলগুলো জমা দিতে পারি, এটা আমাদের বড় দাবি। ঢাকায় ভিসা আবেদনের বিষয়টি বাস্তবায়নে প্রবাসীদের তথ্য সংগ্রহ সহ বেশ কিছু পদক্ষেপের কথা জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। দৃশ্যমান কোনো অগ্রগতি না হলেও আশাবাদী তারা। অন্তত বাংলাদেশে থাকা VFS এর মাধ্যমে পর্তুগাল প্রবাসীদের পরিবারের সদস্যদের ভিসা আবেদনের প্রক্রিয়ার ব্যবস্থা করা গেলে একসঙ্গে তাদের ভোগান্তি যেমন কমবে, সেই সঙ্গে নানাভাবে উপকৃত হতে পারে বাংলাদেশ সরকারও। তাই পর্তুগাল প্রবাসীদের প্রত্যাশা সরকার দ্রুত এই বিষয়টি বাস্তবায়নে আরও তৎপর হবে। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। বাংলাদেশে আটকে পড়া প্রায় 10,000 ইতালি প্রবাসীকে আরও 30 দিন নিষেধাজ্ঞার কবলে পড়ে আটকে থাকতে হচ্ছে দেশে। এদের অনেকেই ইতোমধ্যেই চাকরি হারিয়েছেন, বেকার হওয়ার শঙ্কায় রয়েছেন বাকিরা। রোম থেকে সুমানা মাহমুদের রিপোর্ট। করোনা ভাইরাস মোকাবেলায় গত 10 মার্চ পুরো ইতালিতে লকডাউন ঘোষণা করে সরকার। পরবর্তীতে লকডাউন প্রত্যাহার করা হলেও কিছু বিধিনিষেধ মেনে চলার নির্দেশনা দেয়া হয়। বাংলাদেশ থেকে বিশেষ ফ্লাইটে করে যাওয়া প্রবাসীদের অনেকের শরীরে ধরা পড়ে করোনা ভাইরাস। এতে দেশটির গণমাধ্যমগুলোতে শিরোনাম হয় বাংলাদেশ। রোম সহ লাৎসিও বিভাগের সকল বাংলাদেশির করা হয় করোনা পরীক্ষা। এ অবস্থায় বাংলাদেশ সহ বেশি করোনা আক্রান্ত 16টি দেশের নাগরিকদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। কয়েক দফা মেয়াদ বাড়িয়ে আবারও নিষেধাজ্ঞার মেয়াদ আগামী 12 নভেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আর তাই বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের অপেক্ষার প্রহর আবারও বাড়ছে। বর্তমান অবস্থা পরিস্থিতি অনেকই খারাপ, কারণ এই করোনা ভাইরাসের কারণে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে বন্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশের যে সমস্ত আমাদের বাংলাদেশি ভাই বোনেরা যারা আটকে পড়েছেন, আমি মনে করি তাদের কাজের ব্যাপারে, ব্যবসা বাণিজ্যের ব্যাপারে সবারই ক্ষতি হবে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে ইতালিতে আবারও আশঙ্কাজনক হারে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। তাই সহসায় বাংলাদেশ সহ 16টি দেশের নাগরিকদের জন্য ইতালির দ্বার খুলছে না। ইতালির রোম থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ। অস্ট্রেলিয়ার মেলবোর্নের করোনা পরিস্থিতির উন্নতি হলেও সিডনিতে বাংলাদেশে অধ্যুষিত এলাকায় করোনা সংক্রমণ আতঙ্কে প্রবাসীরা। পাশাপাশি চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। অস্ট্রেলিয়া সিডনি থেকে আরও জানাচ্ছেন SM আমিনুল রুবেল।
সিডনির বেশিরভাগ বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানও ল্যাকাম্বায় অবস্থিত। এমনিতেই করোনা পরিস্থিতিতে বাংলাদেশি মালিকানাধীন অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। তার উপর অর্থনৈতিক মন্দা, করোনা আতঙ্কে ক্রেতাদের আনাগোনা কম ছিল গত প্রায় 6 মাস। নতুন করে ঘরের বাইরেই করোনা সংক্রমণে বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে স্থবিরতা। ক্রেতা শূন্যতায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা। করোনাটি আসলে আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, যেমন ধরেন প্রিয় মানুষগুলোর সাথে কিভাবে সুন্দরভাবে মুহূর্তগুলো এনজয় করা যায়। যেমন ধরেন অনেকে তাদের প্রিয় মানুষগুলোকে হারিয়েছেন। 2 দিন আগে করোনা ধরা পড়েছে বা 2 জন ডাক্তার ইফেক্টেড। সো আমরা বাংলাদেশ যারা আছি সবাই অত্যন্ত চিন্তিত এইসব নিয়ে। মার্চের 27 তারিখ থেকে অস্ট্রেলিয়ার স্বাভাবিক বর্ডার বহির্বিশ্বের সাথে বন্ধ আছে। পর্যটন মন্ত্রী সিমন বার্মিংহাম জানিয়েছেন, অস্ট্রেলিয়ার জন্য স্বাভাবিক বিদেশ যাত্রা অন্তত 2021 সাল পর্যন্ত বন্ধ থাকবে। শুধুমাত্র কিছু বিশেষ রুটে বিশেষ ফ্লাইট চালু আছে। ফ্লাইটের স্বল্পতা ও বিধিনিষেধের কারণে অনেক বাংলাদেশি অস্ট্রেলিয়া আটকে আছে, বাংলাদেশে প্রিয়জনের কাছে যেতে পারছে না। অস্ট্রেলিয়া এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছে 899 জন, যদিও কোনো বাংলাদেশি এখন পর্যন্ত অস্ট্রেলিয়াতে করোনা আক্রান্ত হয়ে মারা যাননি। এস.এম. আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। যশোরের বেনাপোল বলফিল্ডে ফুটবলের অনুশীলন করছে সুবিধা বঞ্চিত শিশু কিশোর। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আজিজুল। ধন্যবাদ ফয়সাল আপনাকে। আমি এই মুহূর্তে অবস্থান করছি যশোরের একেবারে ভারত সীমান্তবর্তী এলাকায় একটি বেনাপোল হাই স্কুল বাস হিসেবে পরিচিত। আপনি জানেন, আজকে যারা শিশু অথবা কিশোর তারা কিন্তু আগামী দিনে সাধারণত জাতির ভবিষ্যৎ বা কর্ণধার বলে আমরা ভেবে থাকি, কিন্তু আমরা সাম্প্রতি লক্ষ্য করেছি ঢাকা এবং তার আশপাশ এলাকায় যেখানে এই শিশু এবং কিশোররা নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড, বিশেষ করে মাদক গ্রহণ, মাদক পাচার এবং এর মাধ্যমে কিন্তু কিশোর গ্যাং হিসেবে পরিচিত হয়েছে। তবে ঢাকা এবং তার আশপাশ এলাকার চিত্রটি এমন থাকলে কিন্তু আমার বেনাপোল সীমান্তের চিত্র ভিন্ন। এখানে যদি আপনাকে 5 বছর আগে কথা বলি, এখানকার যারা শিশু এবং কিশোররা আছে এরা সুবিধা বঞ্চিত হয়ে বিভিন্নভাবে মাদক গ্রহণ, মাদক পাচার এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়েছিল। ঠিক তখনই এদেরকে এই পথ থেকে ফেরানোর জন্য বেনাপোলে একটি একাডেমি তৈরি হয়। এটি হচ্ছে আলহাজ নুর ইসলাম ফুটবল একাডেমি, এবং এই একাডেমির মাধ্যমে কিন্তু এইসব ছেলেরা, যারা এই সুবিধা বঞ্চিত ছেলেরা, তারা এখানে ফিরে আসে এবং নিজেকে বড় হওয়ার যে বড় করার স্বপ্ন এবং বড় একজন খেলোয়াড় হওয়ার সেই স্বপ্নে তারা দেখতে পাচ্ছেন দিন রাত এখানে যে প্র্যাকটিস সে অনুশীলন করছে। আমরা তাদের পরিবারের সাথে কথা বলেছি, এইসব কিশোরদের পরিবারের সাথে। কিশোরদের পরিবার আমাদেরকে জানিয়েছেন যে তাদের এসব ছেলেরা তারা হচ্ছে ফুটপাতে কেউ কাগজ পোড়াতো, কেউ ফুটপাতে চটপটি বিক্রি করতো, কেউ হচ্ছে মাদক সেবনে এবং মাদক পাচারের সাথে জড়িত ছিল। ঠিক এমনই সময় যে এই নুর ইসলাম ফুটবল একাডেমি তাদেরকে ভালো এই যে বড় হওয়া এবং পরিবর্তনের সুযোগ সৃষ্টি করে দেয়। এই জন্য এসব অভিভাবকরা এই নুর ইসলাম একাডেমির যে কর্মকর্তারা আছেন তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে এই যে একাডেমি তৈরি করেছেন হচ্ছে আশরাফুল আলম লিটন, একাডেমির প্রতিষ্ঠাতা। আমরা তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে তিনি যখন দেখতে পেলেন যে এই সীমান্তের শিশু কিশোরেরা বিভিন্নভাবে নষ্ট হয়ে যাচ্ছে, তখন তাদেরকে এই পথ থেকে ফেরাতে তিনি ভাবলেন যে একমাত্র খেলাধুলা, মাদক একেবারেই নয়, খেলাধুলা মিলবে জয়, এই স্লোগানে তিনি কিন্তু এই কিশোরদেরকে আহ্বান করেন এবং তাদের পরিবারের কাছ থেকে সাড়া পান। আজকে এই শিশু কিশোরদের ভিতরে যথেষ্ট প্রতিভা কিন্তু আমরা লক্ষ্য করছি। আপনাকে জানিয়ে রাখি, ইতিমধ্যে গত বছরের যে অনূর্ধ্ব 16 এবং 17 যে এশিয়া কাপ ফুটবল কাপ অনুষ্ঠিত হয়েছিল, সেই ফুটবল কাপে কিন্তু এখানকার মেহেদী হাসান নামে একটি ছেলে, সে হচ্ছে এশিয়ার সেরা গোলকিপার হিসেবে নির্বাচিত হয়েছে। এছাড়া এখানকার একটি ছেলে, সে হচ্ছে ঢাকা আবাহনীতে খেলছে। এছাড়া বিভিন্ন জায়গায় কিন্তু এখানকার ছেলেরা খেলাধুলা করছে এবং এই যে বেনাপোল সীমান্তের যে একটা সুনাম এবং দেশবাসীর জন্য সুনাম অর্জন করেছে। আমাদের সাথে এই মুহূর্তে আছেন যে এই নুর ইসলাম ফুটবল, আমাদের সাথে এই মুহূর্তে আছে নুর ইসলাম ফুটবল একাডেমির কোচার সাব্বির আহমেদ পলাশ। আমরা তার সাথে কথা বলবো।
আপনি একটু আমাদেরকে বলবেন যে আজকে যে শিশু কিশোররা এখানে অনুশীলন করছে, এই শিশু কিশোররা কিভাবে এখানে আসলো এবং তাদের ভিতরে প্রতিভা কেমন লক্ষ্য করছেন এবং কোনো অর্থনৈতিক সহযোগিতা আপনার প্রয়োজন আছে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আলহাজ নসরত ফুটবল একাডেমি, আমি আশরাফুল আলম লিটন, দেশশ্রেষ্ঠ মেয়র, তার সে আমার আমন্ত্রণ করে যে এইখানে ছেলেরা মাদক সেবন বিভিন্ন এতে জড়িয়ে যাচ্ছে। এর জন্য আমি চিন্তা করেছি যে এখান থেকে একটা একাডেমি হলে এখান থেকে আমাদের দেশকে আমি এগিয়ে নিতে পারবো। ওই কারণে আমার এই জিনিসটা করা, এবং আমি তার সাথে সবসময় পরামর্শ করি এবং মাদক থেকে আমি দূরে রাখার জন্যে, যেহেতু সীমান্তবর্তী এলাকা, আমি মাদক থেকে দূরে রাখার জন্য বাচ্চাদের একইভাবে বাচ্চার বাপদের, বাচ্চার মাদের সব সময় তাদেরকে আমি এটা ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরেকজন যুক্ত হবেন, এই হচ্ছে এই একাডেমির একটি ছেলে কিশোর। আমরা জানতাম সে আগে ফুটপাতে কাগজ কুড়াতো, এই একাডেমির আহ্বানে সে এখন এখানে এসে নিয়মিত ফুটবল অনুশীলন করছে। তুমি এখানে আসার আগে কি করতে এবং কিভাবে তুমি তোমাকে এখানে ডেকে নিয়ে আসলো? স্যার, আগে আমার আব্বু স্যার গরিব ছিল, টাকা পয়সা ছিল না, রাস্তায় কাগজ করতে নিয়ে আসবেন। তুমি ভালো খেলো, তোমার মধ্যে ভালো খেলার আগ্রহ আছে, তুমি আমার একাডেমিতে খেলো, আগে তোমার সার্টিফিকেট ভর্তি হবে, স্কুলে ভর্তি করতে হবে। তখন ধন্যবাদ। আপনি শুনছিলেন এখানকার যে শিশু কিশোরদের যে বেড়ে হওয়া ওঠার যে গল্প এবং পরিবর্তনের সেই গল্পের আমরা কথা বলছিলাম একাডেমির কোচার এবং হচ্ছে একজন খেলোয়াড়ের সাথে। তো এই ছিল বেনাপোল সীমান্ত থেকে যে শিশু সুবিধা বঞ্চিত শিশু কিশোরদের যে বড় হওয়ার গল্প, সেই গল্পের সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। যশোরের বেনাপোল বলফিল্ড থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী আজিজুল হক। ভোরের সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। তাবলিগ জামাতে আবারও অস্থিরতা। রাজধানীর নতুন বাজারে মাওলানা সাদ ও জুবাইরপন্থীদের সংঘর্ষে আহত বেশ কয়েকজন। পুলিশের হস্তক্ষেপে 3 ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে। সিলেটে পুলিশ ফাঁড়িতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রাজপথে বিক্ষোভ। বরখাস্ত এসআই আকবর লাপাত্তা। মৃত্যুর আগে পুলিশের মোবাইল থেকে ফোন করেন রায়হান। রাজধানীতে রাতভর নিপীড়ন বিরোধী পদযাত্রা ও সমাবেশ। ধর্ষণে সর্বোচ্চ সাজা ফাঁসির বিধান রেখে অধ্যাদেশ জারি। ধর্ষকরূপী পশুর হাত থেকে রক্ষা করবে এই আইন, বললেন প্রধানমন্ত্রী। কয়েক স্তরে ডিজিটাল নিরাপত্তার পরও বন্ধ করা যাচ্ছে না এনআইডি জালিয়াতি। শুধু চাকরিচ্যুত নয়, এবার আইনি ব্যবস্থার হুঁশিয়ারি নির্বাচন কমিশনের। এবং করোনায়ও ইতিবাচক ধারায় বাংলাদেশের অর্থনীতি। চলতি বছরে দেশের জিডিপি 3.8% প্রবৃদ্ধির পূর্বাভাস আইএমএফের। বেসরকারি খাতে গতি বাড়ানোর পরামর্শ। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।